হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ফাইট ফর লাভ ড্রামাটার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আগের পর্ব তোমরা দেখেছিলে ভালোবাসা কখনো কখনো যুদ্ধের মতো হয়ে ওঠে, একটুখানি ভুল বোঝাবুঝি পুরো সম্পর্ককে ভেঙে দেওয়ার মতো অবস্থায় নিয়ে গিয়েছিল। আজকের পর্বে সবকিছু আরো গভীর, আরো আবেগী হতে চলেছে। নায়িকা বুঝতে শুরু করেছে যে সে যাকে দূরে ঠেলে দিয়েছিল সেই মানুষটাই নীরবে তার জন্য সব সময় লড়াই করে গেছে, অথচ সত্য জানার পর তার ভিতরেই শুরু হবে সবচেয়ে বড় দ্বন্দ্ব। সে কি ক্ষমা করতে পারবে? সে কি আবারও বিশ্বাস করতে শিখবে? অন্যদিকে নায়কও থেমে নেই, তার একটাই লক্ষ্য ভুল বোঝাবুঝি দেওয়াল ভেঙে নিজের ভালোবাসাকে ফিরে পাওয়া। কিন্তু সে কি সফল হবে, নাকি তাদের সম্পর্ক আরো বেশি পরীক্ষার মুখোমুখি হবে? তাহলে চলো শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা লেডি চুকে দেখতে পাই যে ব্রতলয় হাউসে এসেছিল এবং সেখানে আমরা লুসিফারকেও দেখতে পাই। তবে ইয়ান এখানে লেডি চুকে দেখা মাত্রই চিনে ফেলেছিল। লুসিফারের সঙ্গে কথা বলতে মূলত ইয়ান এখানে এসেছিল, তবে ইয়ান এখানে লেডি চুকে দেখা মাত্রই চিনে ফেলেছিল। তো লেডি চু যতই লুসিফারকে একটু এন্টারটেইন করার চেষ্টা করছিল, ইয়ান ওকে ততই আটকে আটকে দেওয়ার চেষ্টা করছিল। মানে ওর একটু রাগ হচ্ছিল যে এই ড্রেসে কেন সে এখানে আসবে। ওকে দেখে মনের ভিতরে আবার একটু বাটারফ্লাই উঠছিল। রাত্রের বেলা যখন আবার ফিরে আসছিল তখন লেডি চু ইয়ানকে বলে, আমি তোমার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়েছিলাম ঠিকই, তবে সেটা আমি অন্য কাজে লাগাবো বলে নিয়েছিলাম। এবার ওর ডিভোর্স পেপারটা ফেরত দিয়ে ইয়ানকে ভিতরে ডাকে, কারণ ওর মাথায় যে ক্লিপটা আটকে গিয়েছিল সেটাও খুলতে পারছিল না, তো ইয়ানকেই খুলে দিতে বলছিল। ইয়ানের তখন সেই প্রথমবার যখন লেডি চুকে দেখেছিল সেটা মনে পড়ছিল। ও খুলে টুলে যখন বাহিরে বের হয়ে আসে ততক্ষণে ওরা বাড়িতে পৌঁছে গিয়েছে। তো ওদের যে সেকেন্ড ভাবি আর কি, মানে এখন তো লেডি চু বড় ভাবি আর এটা হলো সেকেন্ড ভাবি। তো মেজো ভাবি ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দুজনে একসঙ্গে? লেডি চু তো ভুং ভাং একটা বলে দেয়, বলে যে রাস্তার ভিতরে দেখা হয়েছিল তাই ওরা একসাথে এসেছে। যাই হোক, এরপর লেডি চু যখন ওর ঘরের সামনে আসে তখন একটা ছোট কিউট পাপিকে দেখতে পায়। তো ও এই কুকুরের বাচ্চাটার নাম দেয় শাওচি, আর শাওচি কিন্তু ইয়ানেরও ডাক নাম। ইয়ান তো এতে খুবই রেগে যায়। লেডি চু এবার বাড়িতে ফিরে ওর দাসীর সঙ্গে গল্প করছিল যে আজকে ঠিক কি কি হয়েছে। আর এদিকে রুমের ভেতরে ইয়ানকে দেখতে পাই। ইয়ান লেডি চু এর মাথায় যে ঝুমকোটা ছিল সেটা নিজের কাছে কিন্তু নিয়ে চলে এসেছে, আর এটা যতবারই দেখছে ততবারই ওর ভিতরে একটু কেমন ফিলিংস হচ্ছে, তাই ও ওটাকে এক জায়গায় ঝুলিয়ে দেয়। আর এদিকে পুরো শহরময় এটা ছড়িয়ে গিয়েছে যে ইয়ান নাকি ব্রথলে গিয়েছে, ওর বাবা ভাই মারা গেল মাত্র কিছুদিন হলো। আর এর ভিতরে ছেলেটা এতটা বিগড়ে গিয়েছে যে ও এখন থেকে ব্রথলে যাওয়া শুরু করেছে। আর এইসব কথা জিন বা ওর ফ্যামিলির লোকজন জানতে পারে। এবার ইয়ানকে ডাকা হয়। ইয়ানের ভাবিরা সবাই জিজ্ঞাসা করে যে তাদের দেবর কি তাহলে কারো প্রেমে পড়েছে। এখন কোনো কিছুতে স্বীকার করে না ইয়ান, এবং লেডি চু ওদের ভুলভাল বুঝিয়ে ইয়ানকে কোনো রকমে বাঁচিয়ে দিয়ে চলে আসে। লেডি চু সেদিন ইয়ানের রুমে এসে দেখি ওর মাথার যে হেয়ার পিনটা ছিল সেটা আবার ইয়ান খুব সযত্নে ঝুলিয়ে রেখেছে। তো এই বিষয়ে লেডি চু কিছু বলে না। লেডি চু শুধু ওকে এটা বলতে এসেছে যে ওকে যেহেতু ছাড়াতে প্রিন্সেস হেল্প করেছে তাই প্রিন্সেসকে একটা থ্যাঙ্কস বলে পার্টি দিতে চায়। তো সেখানে ও বড় বড় মানে সম্ভ্রান্ত পরিবারের সবাইকে আমন্ত্রণ করতে চায়। তো সেই জন্যই একটা লেটার লিখতে হবে, যেটা অনেকটা ইনভিটেশন কার্ড আর কি। তো ইয়ানকে লিখতে বলা হয়, তবে ইয়ান বলে ঠিক আছে। এবার ইয়ান যখন লিখছিল তখন সেই কুকুরটা মানে সেই কুকুরের ছানাটা এখানে চলে আসে, আর ইয়ান খুবই ভয় পেয়ে যায়। লেডি চু তখন বলে, আমি তো জানতাম না গ্রেট বি ইয়ান সে নাকি একটা কুকুরের বাচ্চাকে ভয় পায়। তাই ও এটা নিয়ে একটু মজাই করছিল আর বলতে থাকে, ঠিক আছে এই ইনভিটেশন কার্ড আমি আগামী কালকে প্রিন্সেসের কাছে নিয়ে যাব। তো পরের দিনও সোজা প্রিন্সেসের কাছে চলে আসে। লেডি চু এর বড় বাড়ি একটু সাহস বেশি ছিল। সে প্রিন্সেসকে সোজা এসে বলে, আপনি যেহেতু ইয়ানকে ছাড়াতে হেল্প করেছেন তাই আমি আপনার জন্য ইনভিটেশন কার্ড নিয়ে এসেছি, আর সাথে আরো কিছু কার্ড নিয়ে এসেছি। মূলত এগুলো ছিল অনেকটা টাস খেলার মতো কার্ড আর কি। তবে প্রিন্সেসের যেহেতু অনেকগুলো ফলোয়ার্স আছে তাই তাদের ছবিতে এই কার্ডগুলো বানানো হয়েছে। এখানে হারম্যান কার্ডটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল প্রিন্সেসের। প্রিন্সেসের এরকম একটা ইউনিক গিফট পেয়ে সত্যিই ভালো লাগে, আর সে মনে মনে ঠিকই করে নিয়েছিল যে ওই ইনভিটেশন কার্ডটা অ্যাকসেপ্ট করবে। লেডি চু যখন চলে আসে তখন বাইরে হানমের সঙ্গে দেখা হয়। তো হানমে তখন নিজের পক্ষ থেকে একটা স্যাশে উপহার দেয় লেডি চুকে, আর বলে যে প্রিন্সেসের তরফ থেকেই দিয়েছে। লেডি চু যদি ওটা নিতে চায় না, তারপরেও যখন প্রিন্সেসের নাম বলা হয়েছে তাই ওটা নিয়ে নেয়। কিন্তু এদিকে প্রিন্সেসের মনে মনে একটু সন্দেহ হচ্ছে যে হানমে না জানি আবার লেডি চু এর প্রেমে পড়ে যায়। তো প্রিন্সেস ওকে একটু দেখে দেখে রাখছিল, যদি হানমে খুবই কোল্ড স্বভাব এসে প্রিন্সেসকে অতটা ভয় পায় না। কিন্তু প্রিন্সেসের কেন জানি মনে হচ্ছিল যে হানমে তার হাত
দাঁত ফসকে বোধহয় চলেই যাচ্ছে। এদিকে আমরা আরো দেখতে পাই যে সেনকে তো মনে আছে লেডি চুয়ের এক্স বয়ফ্রেন্ড সেন মেনলি আজকে এসেছিল সং সিলানের সঙ্গে দেখা করতে। ওই যে 3 ভাই বোনের কথা মনে আছে সং পরিবারের, সেন মূলত তার সঙ্গে এই জন্যই কথা বলতে এসেছিল তার 20 বছর আগের একটা কেসকে পুনরায় ওপেন করতে চায়, যার কারণে তার বাবা মারা গিয়েছিল। তার বাবাকে বিশ্বাসঘাতক উপাধি দেওয়া হয়েছিল, তার পুরো পরিবার শেষ হয়ে গেছিল। সেন মূলত অনেকদিন ধরে চাচ্ছিল এই কেসটা পুনরায় ওপেন করতে এবং তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে, তার ফ্যামিলিকে নির্দোষ প্রমাণ করতে। তবে এতগুলো বছর পরে, প্রায় 20 বছর পরে এই কেসটা যখন পুনরায় ওপেন করা হয় তাহলে অনেক ঘটনাই ঘটে যেতে পারে। এদিকে আমরা সং ওয়েনকে দেখতে পাই, সাথে ইউয়ানকে আর লেডি চুকেও দেখতে পাই। এরা 3 জন যাচ্ছিল আর একটা ফ্রেগ্রেন্স হাউসে, যার ভিতরে প্রিন্সের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, মানে ক্রাউন প্রিন্সকে তো ইনভিটেশন কার্ডটা দিতে হবে। আর এই দায়িত্বটা ইয়ানের উপরেই ছিল যে ওই ক্রাউন প্রিন্সকে ইনভিটেশন কার্ডটা দেবে। তবে ওরা যখন যায় তখন বাহির থেকে আওয়াজ পায় যে ভিতরে কোন একটা মেয়ের সঙ্গে ক্রাউন প্রিন্স আছে। তো ওরা চুপি চুপি শুনতে লাগে যে ভেতরে হচ্ছেটা কি। ইয়ানের খুবই লজ্জা করছিল, কিন্তু তারপরেও লেডি চু বলে, ইয়ান তুমি দরজাটা খোলো আর আমরা ভিতরে প্রবেশ করব। ইয়ান তখন বলে, কিভাবে সম্ভব, আমি এভাবে দরজা খুলতে পারবো না, ভিতরে ওরা কি না কি অবস্থায় আছে। তখন ওয়েন বলে, তোমাকে তো খুলতেই হবে কারণ তুমি তো ইনভিটেশন কার্ডটা দিতে এসেছো, সো এখন আমাদের সময় নষ্ট করলে হবে না। এরপরে ওরা চেষ্টা করতে লাগে যে কে খুলবে। এখন পরে ধাক্কা দিয়ে ইয়ানকে ভেতরে পাঠিয়ে দেয় ওয়েন। এদের আওয়াজ শুনেই তো ক্রাউন প্রিন্স হা হয়ে যায় আর বলে, তোমরা এখানে, তাও 3 জন মিলে এখানে কেন এসেছো? তোমরা দেখছো না এখানে আমি আছি, আমি ক্রাউন প্রিন্স, আমার একটা মান সম্মানের একটা ব্যাপার আছে, বলো কি জন্য এসেছো? ওরা তখন ইনভিটেশন কার্ডটা দিতে আসে, কিন্তু সাথে সাথে ওদেরকে রিজেক্ট করে দেয় ক্রাউন প্রিন্স আর বলে, আমি যেতে পারবো না। ইয়ান তখন বলে, ঠিক আছে, তোমার না আগে থেকে বিয়ে ঠিক হয়েছে তুয়ানের সঙ্গে? এই তুয়ান হলো আবার সং ওয়েনের ছোট বোন। ওয়েন বলে, তুমি যদি না যাও ইনভিটেশন পার্টিতে তাহলে আমি বাড়িতে গিয়ে আমার বাবাকে বলে দেবো যে আমার বোনের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার শর্তেও তুমি অন্য মেয়েকে নিয়ে আছো। এতে ক্রাউন প্রিন্স একটু ঘাবড়ে যায়। এরপর লেডি চু বলে, আমি কিন্তু প্রিন্সেসের সঙ্গে বলে দেব। তখন ক্রাউন প্রিন্সও ইনভিটেশন কার্ডটা নিয়ে নেয় আর বলে, ঠিক আছে, সে যাবে। এরপর ওরা একসঙ্গে গ্যারেজে করে যখন ফিরছিল তখন লেডি চু আর ইয়ানের ভিতরে একটু কথা কাটাকাটি হয়। এদিকে আবার ওই ফ্যামিলির দৃশ্য দেখানো হয় এবং ওরা সবাই খাবার দাবার সবকিছু আয়োজন করে নিয়ে বসেছিল। তবে এত টাইম ধরে ওরা ওয়েট করছে যে এখনো পর্যন্ত একটা গেস্ট ওদের বাড়িতে আসেনি। তখন ওরা মনে মনে ভাবলো যে সত্যি কি কেউ আসবে না। ইয়ানের মনে মনে খারাপ লাগছিল। এদিকে বাচ্চারা এখনো এতক্ষণ না খেয়ে আছে, বাচ্চারাও খাবার আবদার করছিল। ইয়ান তখন বলে, ঠিক আছে, যদি কেউ নাও আসে তাহলে আমরা আমাদের মতো করে খাবো। তো বাচ্চারা খেতে বসে গিয়েছিল আর ওর ভাবিরা বলছিল, আমরা তো এই থ্যাঙ্কস গিভিং সেরিমনি পার্টির পরেই তো চলে যাব। ওখানে ওর 3 নম্বর ভাবি একটা আবদার করে ইয়ানের কাছে আর বলে সে চলে যাওয়ার আগে তার স্বামীর একটা বর্ষা নিয়ে যেতে চায়, যেটা দিয়ে তার স্বামী যুদ্ধ করতো। তো ইয়ান সেটা দিতে রাজি হয়ে যায় আর বলে, সেটা তোমার কাছে থাকলেই বরং তার স্মৃতিটা রক্ষিত থাকবে। যাই হোক, ওরা সবাই কিন্তু এখান থেকে চলে যাবে, শুধুমাত্র যাবে না লেডি চু আর সেকেন্ড ভাবি। এরপর ওরা এখানে বসে থাকে। লেডি চু বলে, আমার মনে হয় আত্মীয় স্বজনরা আসবে, আমাদের আরেকটু বসে দেখা উচিত। এরপর ও একটা কয়েন ফ্লিপ করে। লেডি চু আর ইয়ান দুজনেই বাজি ধরেছিল। লেডি চু যে পাশটা ধরেছিল সেই পাশটাই ওঠে। লেডি চু বলে, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম কয়েনে হেড পড়লে আত্মীয় স্বজন আসবে, দেখবি কিছুক্ষণের ভিতরে আত্মীয় স্বজন আসবে, আমরা আরেকটুখানি ওয়েট করে যাই। ইয়ান বলে, ঠিক আছে। ঠিক কিছুক্ষণের ভিতরে দেখা যায় যে আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে। তো প্রথমেই লেডি চু এর ফ্যামিলি আসে, ওর ভাই এবং ওর বোন জিন। এবং লেডি চু যখন ওদেরকে আহ্বান জানায় তখন জিন বলে, জানতাম আর কেউই আসবে না, আমরাই প্রথম আর আমরাই শেষ, আর কেউ বোধহয় আসবেও না। ইয়ানের তখন একটু খারাপ লাগে। লেডি চু তখন বলে, তুমি একটু বেশি কথা বলা বন্ধ করো, জিন তো এসে শুরু করে দিয়েছে ঝগড়াঝাটি। জিন আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, আর লেডি চু এর সঙ্গে তার যে বনিবনা একদমই কম সেটা আমরা বুঝতে পারি। যদি ওদের ভাই ওদের বারবার থামাচ্ছিল আর বলছিল, জিন তুমি একটা আত্মীয়র বাড়ি এসেছো, কেন এভাবে কথা বলছো? কিছুক্ষণ পরে দেখা যায় যে প্রিন্সেস চলে এসেছে। এটা সবাই আসলে রাস্তায় ওয়েট করছিল যে কে আগে এই ফ্যামিলিতে প্রবেশ করবে, কে একজন প্রবেশ করার পর সবাই প্রবেশ করবে বোধহয় এটাই ভেবেছিল। এরপর সেনও আসে। কিরে ভাই, এখন কেন পরপর সবাই আসছিস? আর সব থেকে শেষে এসেছিল ওয়েন। তবে ওয়েনের দেরি হওয়ার একটা কারণ আছে, ওর তো আরো আগেই আসার কথা ছিল, তাই নয় কি? ও একটা বিশাল বড় গিফট নিয়ে আসার কথা ভাবছিল আর এই জন্যই ওর দেরি হয়ে গিয়েছে। তো এই কাপড়ের ভিতরে কি আছে সবাই তো অবাক হয়ে বসে আছি যে এই কাপড়ের ভিতরে
কি বা থাকতে পারে। তো ওই কাপড়ের ভিতরে ছিল স্বর্ণ খচিত একটা পাহাড়ের মূর্তি, যেটা ও নিজে বানিয়েছিল। ওয়েন এটা তার বন্ধুর জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছে। আর সবশেষে এখানে ক্রাউন প্রিন্সও পৌঁছে যায়। ক্রাউন প্রিন্স বলে, আমি একটা ডিগ্রি নিয়ে এসেছি, যে ডিগ্রিতে রাজা এটা ঘোষণা করেছে যে ইয়ান এখন থেকে ওই পরিবারের মার্কিউস, মানে এই পরিবারের সমস্ত দায়িত্ব ইয়ানের প্রতি, আর এই দেশের দায়িত্ব ইয়ানের প্রতি। তো ইয়ানকে যেহেতু মিলিটারি ক্ষমতা দেওয়া হয়েছে, তাই একটা ফিস টোকেন দেওয়া হয়েছে ওর কাছে। আর যার কাছে ফিস টোকেন থাকে সে এই দেশের সমস্ত মিলিটারি সেক্টর গুলোতে ঢুকতে পারে। এখন তো আর আর্সেনাল গুলোতেও ঢুকতে পারবে, যেখানে অস্ত্র বানানো হয়, যেটা মূলত অস্ত্রাগার আর কি। সবাই ইয়ানের এই খবরটা দেখে অনেক খুশি হয়। আর প্রথম থেকে তো ইয়ান একজন মার্কিউস। এরপরে কথা ওঠে যে ইয়ান যে সেদিন ব্রথেলে গিয়েছিল সেই ব্যাপারটা। ক্রাউন প্রিন্স তখন বলে সেদিন ইয়ান ব্রথেলে যায়নি, বরং তার বন্ধু ওয়েন গিয়েছিল। ক্রাউন প্রিন্স একটু প্রতিশোধ নিল ওয়েনের উপর। আর ওয়েন বেচারা কি করবে, এটা মানুষের সামনে বন্ধুর মান সম্মান রক্ষার্থে ও মেনেও নেয় যে ও গিয়েছিল। এরপর ইয়ান ওর ড্রেসটা পাল্টে আসে এবং ওকে দেখতে বেশি একটু অনেকই সুন্দর লাগছিল, কারণ ওর ভিতরে একটা শিশু ছিল স্বভাব ছিল। এরপরে ওরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে। পরে খাওয়া দাওয়া শেষ করে প্রিন্সেস আগে এখান থেকে চলে যায়, ক্রাউন প্রিন্সও চলে যায়। তবে কিছু আত্মীয় স্বজন এখানে রয়ে গিয়েছিল। তো ইয়ান এটা লক্ষ্য করে যে হুট করে লেডি চু যেন আড়াল দিয়ে কোন দিকে যাচ্ছে। তো ইয়ানের মনে হয় যে লেডি চু মনে মনে কিছু একটা করার চেষ্টা করছে। লেডি চু যখন আড়াল করে চলে আসছিল এবং একটা রুমে ঢোকার চেষ্টা করছিল, তখনই সেন ওর সামনে আসে। সেন ওকে বলে, তোমার সঙ্গে আমার সত্যি একটা জরুরি কথা আছে। কিন্তু লেডি চু ওর সঙ্গে কোনো কথা বলতেই চাচ্ছিল না। তখন সেন বলে, এরকম কথা যেটা তোমার আসলে শোনাই লাগবে। আমি চিন্তা করেছি যে 20 বছর আগে যে ঘটনা আমার পরিবারের সঙ্গে ঘটে গিয়েছে এবং তার সঙ্গে লর্ড জি জড়িত, আমি সেই কেসটা পুনরায় ওপেন করতে চাই। লেডি চু বলে, তুমি তো জানো ওই কেসের জন্য তোমাকে কত কাঠখড় পোড়াতে হবে, তারপরে তুমি ওটা ওপেন করতে চাও। সেন তখন বলে, আমি আসলে রিসেন্ট একটা ক্লু পেয়েছি, যেটা আমার আর আমার বাবার পরিবারের কোনো দোষ ছিল না। আমার মনে হয় প্রিন্সেস এই ব্যাপারটা জানতেও পারে। তো আমি এটাকে আরো খতিয়ে দেখতে চাই। ঠিক সেই সময় দেখা যায় ওরা যে ঘরে দাঁড়িয়ে কথা বলছে, সেই ঘরের ভিতরে কেউ একটা ড্রাগ ছুড়ে দিয়ে ওদেরকে ঘরের ভিতর আবদ্ধ করে দেয়। মানে এদের দুর্নাম রটাতে চাইছে। লেডি চুয়ের সাথে সাথে মাথা ঘুরতে শুরু করে, একই সাথে সেনেরও মাথা ঘুরতে শুরু করে দেয়। আর এটা করেছিল মাস্টার সাং নামের এই ছেলেটি। এই ছেলেটা আবার জিনের বন্ধু। জিনকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কে লেডি চুয়ের ছোট বোন। তো ওরা আবার দুই ফ্রেন্ড। এবং সে জিনকে বলে, যেন আমি কি করেছি, তোমার না তোমার বোনের অনেক রাগ, তুমি লেডি চুয়ের ক্ষতি করতে চাও, আর তাই আমি সেনের সঙ্গে ওকে ঘরে বন্ধ করে দিয়েছি আর ওদেরকে ড্রাগও দিয়ে এসেছি। আর এখন আমি সবার সামনে বলবো যে তোমার বোন অন্য একটা ছেলের সঙ্গে পরকিয়া করছিল। জিন ওকে আটকায় না। ও বোধহয় মনে মনে চাচ্ছিল যে ওর বোনের দুর্নাম হোক। তো সবার সামনে সান বলতে থাকে, আমি একটা ঘরে দুজনকে আটকে রেখে এসেছি, তারা অবৈধ কাজকর্ম করছিল। আপনারা সবাই দেখতে চান তো? তাহলে আপনারা আমার সঙ্গে আসুন। এরপরে সান সবাইকে নিয়ে সেই ঘরের দিকে এগোতে থাকে, যে ঘরে ওদেরকে আটকে রেখে চলে এসেছে। এতে লেডি চুয়ের ভাইয়ের একটু মনে মনে সন্দেহ হচ্ছিল, যে কারণ লেডি চুয়ের ভাই জানে যে এর বোন এদিকে এসেছিল এবং এটা তার বোনেরই ঘর। লেডি চুকে ওরা সবাই মিলে বসে থাকতে থাকে এবং এই ঘরের মধ্যে আর কেউ ছিল না। সান তখন বলে, এই ঘরের মধ্যে তো আরো একজন ছিল, আমি এদের দুজনকে আটকে রেখে গিয়েছি। এবার সাথে সাথে সব ভাবিগুলো রেখে ওঠে আর বলে, তোমার সাহস তো কম না, তুমি লেডি চুয়ের নামে বদনাম করছো। তাকে আমরা অনেক দিন থেকে চিনি, সে এইরকম কোনো কাজ করবে না যাতে আমাদের পরিবারের দুর্নাম হয়। তো সবাই এখন সানকে এমন ভাবে অপমান করে আর ওকে ধরেও নিয়ে যাওয়া হয়। এরপর এদের সবাই যখন চলে যাচ্ছিল, তখন লেডি চু এর ড্রাগটা ঠিক করার জন্য একটা ডক্টরের প্রয়োজন ছিল। তুয়ান তখন এসে বলে, আমি টুকটাক মেডিসিন বিদ্যা জানি, আমি আপনার বোনকে দেখে দিতে পারি। আর লেডি চু এর জন্য ডক্টর খুঁজছিল তার ভাই, তাই তুয়ান ওর ভাইকে বলে, আমি আপনার সঙ্গে যাচ্ছি। এদিকে লেডি চু এর ঘর থেকে সেনকে বেরিয়েছিল ইয়ান, যে ইয়ানের যে সন্দেহ হয়েছিল যে লেডি চু কোথাও একটা যাচ্ছে। তো যাই হোক, ইয়ানের জন্য এই যাত্রায় ওই ফ্যামিলির মান সম্মান একটু রক্ষা পেয়েছে। এরপর লেডি চুকে কাঁধে করে নিয়ে ইয়ান যখন ওর ঘরের দিকে যাচ্ছিল, তখন ওর ভাই ওদের দুজনকে দেখে বেশ মনে মনে একটু খারাপ লাগে তার, কিন্তু ওকে ডেকে বলে যে তোমার জন্য আমি ডক্টরের ব্যবস্থা করেছি। আর ইয়ানকে আড়ালে ডেকে নিয়ে এসে বলে, তুমি এটা ভুলে যেও না যে লেডি চু তোমার বড় ভাইয়ের স্ত্রী, আর তার সঙ্গে কিরকম আচরণ করতে হবে কি না করতে হবে তা তুমি খুব ভালো করেই জানো। ইয়ান বলে, আপনি ভুল বুঝছেন, আমি না থাকলে আমাদের পরিবারের মান সম্মান আজ চলেই যেত। এদিকে তুয়ানের চিকিৎসা পেয়ে লেডি চু বেশ অনেকটা সুস্থ হয়ে যায়। তুয়ান অনেক হ্যাপি হয়ে যায় লেডি চুকে চিকিৎসা দিতে পেরে, কারণ তুয়ান জানতে পেরেছে সেদিন ক্রাউন প্রিন্সকে অন্য একটা মেয়ের সঙ্গে লেডি চু আর ইয়ান ধরে ফেলেছিল। সেই জন্য তুয়ান মনে মনে এখন চিন্তা করছে যে সে সত্যি ক্রাউন প্রিন্সকে বিয়ে করবে কি করবে না। যাই হোক,
এরপরে লেং ইয়ান মানে লেডি চুয়ের ভাইকে ধন্যবাদ জানাই তুয়ান আর বলে আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য আপনাকে সত্যিই ধন্যবাদ। আমি আপনার বোনকে চিকিৎসা করতে পেরে সত্যি অনেক খুশি হয়েছি। তো ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায় লিয়ান, কিন্তু যখন ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায় ততক্ষণে তুয়ান এই লিয়ানের প্রেমে পড়ে গিয়েছে এবং ওকে বলে যে আমি জানি আপনি ভিতর থেকে অনেকটা ইনজিওর, তবে আমি চিকিৎসাবিদ্যা হয়তো অতটাও ভালো পারি না, কিন্তু আমি আপনার চিকিৎসা করতে চাই, আপনি কি অনুমতি দেবেন? লিয়ান তখন ওকে না করতে পারে না, এত সুইট করে বলল মেয়েটা না করবেই বা কি করে। তুয়ানকে বলে দেয় ঠিক আছে আপনাকে আমি অনুমতি দিচ্ছি। তুয়ান তখন বলে তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে আপনার চিকিৎসা করে আসবো। এরপর যখন বাড়ি ভিতর প্রবেশ করে তখন ওর বাবাকে বলে যে ও ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চায় না, কারণ ক্রাউন প্রিন্সকে ও ভালোই বাসে না। ওয়েন তখন বলে বোন ঠিকই বলেছে, ক্রাউন প্রিন্সের স্বভাব চরিত্রও ভালো না। ওর বাবা তখন মনে মনে বলে এই ব্যাপারটা আমাদেরকে খুবই ভেবে দেখতে হবে। এদিকে লিয়ান যখন বাড়িতে এসেছিল সে এসে তার ছোট বোনের উপর প্রচন্ড রেগে যায়, তাই তাকে ঘরে বন্ধ করে রাখে। এতে তার মা তাকে বারবার রিকোয়েস্ট করে বলতে লাগে জিন না হয় একটা ভুল করেই ফেলেছে, ওকে মাফ করে দাও। জিন আসলে যে ভুল করেছে তাও স্বীকারও করেছে, কিন্তু তারপরেও ওর ভাই ওকে ক্ষমা করেন আর বলে তোমার জানো ওই একটা ভুলের জন্যই আজকে তোমার বোনের কত বড় সর্বনাশ হতো। জিন তখন বলে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো সানকে বলিনি ওই ঘরে ওদেরকে বন্ধ করে রাখতে। ওর ভাই তখন বলে সান যখন এসে তোমাকে বলেছিল তখন তো তুমি ওকে আটকাওনি। জিন তখন বলে এটা আমার অন্যায় হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু যখনই আমি বড় বোনের সঙ্গে কিছু হয়েছে তখন তুমি অনেক তৎপর হয়ে ওঠো, তবে তুমি আমাকে যেন ভালো করে দেখতেও পারো না, আমি কি তোমার ছোট বোন নই? এদিকে আবার জিনকে তার মা অনেক বেশি আদর করে, কারণ ছোটবেলা থেকে যখন জিনের ভাই বোন বাবা সবাই যুদ্ধ গিয়েছিল তখন জিনই একমাত্র ওর মায়ের সঙ্গে সব থেকে বেশি টাইম কাটাতো। এই জন্য মায়ের কাছে জিন বেশি প্রিয় আর ভাইয়ের কাছে ওর বোন লেডি চু বেশি প্রিয়। ওর মা তখন বারবার করে ক্ষমা করে দিতে বলে জিনকে। যাই হোক এরপরে জিনকে তার ভাই ক্ষমা করে দেয়। এদিকে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেহেতু থ্যাঙ্কস গিভিং সেরিমনি হয়ে গিয়েছিল তাই এখন ওই ফ্যামিলির ভাবিরা তাদের আলাদা আলাদা ঠিকানায় ফিরে যেতে চায়। তারা ফিরে যাওয়ার আগে ইয়ান ওদের সবাইকে একটা করে বর্ষা দিয়ে দেয়। ওদের ভাইরা যে বর্ষাগুলো নিয়ে লড়াই করতো সেই বর্ষাগুলোই ফিরিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে আমি বলে রাখি বড় ভাইয়ের বউ যেহেতু লেডি চু সে এখানে থেকে যাবে এবং সেকেন্ড ভাইয়ের বউ সেও এখানে থেকে যাবে, আর বাদ বাকি চারজন এখান থেকে চলে যেতে চাচ্ছে। তো যাওয়ার আগে ওরা সুন্দর একটা নৃত্য করে। তো ইয়ানের যেহেতু মন খারাপ ছিল তাই লেডি চু গাছ থেকে একটা ফুল ছিঁড়ে দেয় আর বলে তুমি এটা ডিসার্ভ করো, এত সুন্দর করে তুমি এই ফ্যামিলিটাকে বেঁধে রেখেছিলে সেই জন্য এটা তোমার উপহার। ওরা সবাই তখন একসঙ্গে ওই বর্ষা বিদ্যুতে একটা নৃত্য করতে লাগে। আচ্ছা ওদের এক ভাইয়ের বউ কিন্তু আবার প্রেগনেন্ট ছিল, তবে এটা ছিল ষষ্ঠ ভাইয়ের বউ। তবে হুট করে তার হাতে থাকা যে ডিভোর্স পেপারটা ছিল সেটা ছিঁড়ে ফেলে বলে আমি এই বাড়ি ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো। তার মানে এখন তিনজন চলে যাবে আর তিনজন এই বাড়িতেই থাকবে। আর ইয়ানের তো এখন বিয়েই হয়নি। যাই হোক সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে ওরা যখন সত্যি সত্যি চলে যাবে তখন দৃশ্যটা আসলে অনেক হৃদয় ভেদের ছিল। এটা হলো ওদের 5 নম্বর ভাইয়ের বউ যার কোনো সন্তান ছিল না। সে একবার বাড়ির দিকে ফিরে থাকায় আর কাঁদতে কাঁদতে চলে যায়, তবে সমস্যা ছিল অন্য জায়গায়। এখানে আমরা 3টা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখতে পেয়েছি। এই ছেলেটা হলো ওদের মেজ ভাইয়ের ছেলে এবং মেজ ভাবি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, সে এখানেই থাকবে। আর বড় ভাইয়ের স্ত্রী লেডি চু সাথে এখানে থাকছেই, আর থাকছে হচ্ছে ষষ্ঠ ভাইয়ের স্ত্রী। তবে ওদের যে সেজ ভাইয়ের স্ত্রী সেই আবার চলে যাচ্ছে এবং তার আবার একটা মেয়ে আছে। এই মেয়ে ছেড়ে যেতে তার সত্যি খুবই খারাপ লাগছিল। আমি আসলে বুঝতে পারছি না ওরা এখানে সবাই অনেক ভালো আছে, তাহলে কেনই বা এই বাড়ি ছেড়ে এই বাচ্চা কাচ্চা ছেড়ে চলে যাচ্ছে? এখানেই তো ওরা সারা জীবন বেশ ভালো থাকতে পারতো। আর একটা ছোট ছেলে আছে যার নাম হচ্ছে লিংমু, তার মায়ের নাম হলো চু। এই তার মা হলো 4 নম্বর ভাইয়ের স্ত্রী। তার মা অনেক কান্নাকাটি করে, তার ছেলেও অনেক কান্নাকাটি করে, তার সত্ত্বেও তারা চলে যায়। তো মাঝখানে তাদের 3 ভাইয়ের স্ত্রী কিন্তু চলে গেল, তৃতীয় চতুর্থ আর পঞ্চম। যাই হোক সেদিন রাত্রেবেলা লেডি চু মনে মনে একটা প্ল্যান করে আর সে তার দাসীকে দিয়ে ইয়ানের গার্ডকে আটকানোর চেষ্টা করে আর পিছন দিক দিয়ে লেডি চু সোজা ইয়ানের ঘরে প্রবেশ করে নেয়। আসলে ও মূলত এই ফিশ টোকেনটা চুরি করবে বলেই এখানে এসেছে, তাই ও আগে থেকে কুকুরটাকে ভিতরে পাঠিয়ে দেয়। এরপর ও নিজে ভিতরে প্রবেশ করে কুকুরটাকে খোঁজার উদ্দেশ্যে। তো ইয়ান ওকে বলে তুমি একটু দ্রুত ওকে নিয়ে চলে যাও। তো লেডি চু ওকে খোঁজার নাম করে সে ফিশ টোকেনটাও চুরি করে নিয়ে নেয় আর তারপরে কুকুরটাকে তুলে ধরে বলে এতক্ষণে তোমাকে ধরতে পারলাম, চলো এবার আমরা ফিরে যাই। এরপরে যখন ওখান থেকে লেডি চু চলে যায় ইয়ান মনে মনে বলে তাহলে তুমিও ফিশ টোকেনের পিছনে পড়েছিলে, ওটা চুরি করতে তুমি এখানে এসেছো। ঠিক আছে তাহলে আমিও দেখবো যে তুমি ওটা দিয়ে কি করো। এরপরে ইয়ানকে
দেখতে পায় যে সে অস্ত্রাগার, যেটা অনেক গভীর জঙ্গলের ভিতরে অবস্থিত, সেখানে এসেছে এবং কে বা কারা এখান থেকে অস্ত্র পাচার করেছে সেটা উদ্ধার করতেই মূলত এখানে এসেছে। তো লুসি ভাই তো এখানকার মূলত দায়িত্ব আছে, সে হলো ভাইস প্রেসিডেন্ট মানে কমান্ডার। তো প্রথমে ইয়ান এসে ওকে বলে যেভাবে হোক আমাকে সেই মূলটা খুঁজে বের করতেই হবে যে এখান থেকে অস্ত্র পাচার করেছে। আর আমার কি মনে হয় জানো, যে এখানে যে শ্রমিকরা কাজ করে তার ভিতরে সে লুকিয়ে আছে, না হলে এরকম একটা ডায়াগ্রাম কি করে পাস হয়ে যেতে পারে। তো লুসিফা ওকে বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই লেডি চুও ওই ফিশ দোকানটা দেখে এই অস্ত্রাগারে প্রবেশ করে। তো এটা একজন এসে জানায় লুসিফারকে। লুসিফার তখন আবার ইয়ানকে বলে তোমার প্রেমিকাও দেখে এখানে হাজির হয়ে গিয়েছে। ইয়ান তখন বলে কে বলেছে যে লেডি চু আমার প্রেমিকা? ও আমার ফিশ দোকানটা চুরি করে এখানে এসেছে। লুসিফা বলে সেও মনে হয় কোন একটা কেস উদ্ধার করার চেষ্টা করছে। ঠিক আছে আমি তোমার জন্য তাকে একটা গভীর কক্ষে বন্ধ করে রাখছি, তাহলে তুমি তাকেও জেরা করতে পারবে। ইয়ান বলে ঠিক আছে। এরপরে ইয়ানকে লুসিফা বলে তাহলে চলো আমার সাথে, তোমাকে একটা সিক্রেট কক্ষে এখন আবদ্ধ থাকতে হবে। এটা বলে ইয়ানকে একটা কক্ষের মধ্যে ঠেলে দিয়ে দরজাটা বন্ধ করে দেয় লুসিফার। ইয়ান যখনই ভিতরে প্রবেশ করে তখন কেউ একটা ওকে অ্যাটাক করে, আর সেটা কেউই ছিল না, সেটা ছিল লেডি চু। এরপর লুসিফা আসে তার লোকজনদের কাছে আর বলে শোনো এখানে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু হুট করে আজকে যখন মার্কিউস পদ পেয়েছে ইয়ান, তখন ও এসে আমাকে বলছে আমাদের ভিতরে নাকি কেউ একটা ষড়যন্ত্র করে আমাদের ডিজাইন অন্য জায়গায় অর্থাৎ নর্থ জি এর কাছে বিক্রি করে দিয়েছে বা পাচার করে দিয়েছে, আর ও সেই মূলটাকে খোঁজার জন্য এখানে এসেছে। তো তোমরা আমাকে হেল্প করবে নাকি আমাকে ফাঁসিয়ে দেবে? কারণ দীর্ঘদিন ধরেই আমরা কাজ করছি, আমাদের ভেতরে তো কোনো মূল থাকতেই পারে না, তাই নয় কি? কিন্তু ইয়ানের কথা মতো আমাদের ভিতরে নাকি একটা মূল আছে। তো আমি চাই তোমরা আমাকে সেই মূলটা ধরতে সাহায্য করো। এদিকে যে সিক্রেট কক্ষের ভিতরে লেডি চু আর ইয়ান বন্দি অবস্থায় ছিল, লেডি চু ওকে দেখতে পেয়ে বলে ইয়ান তুমি এখানে? ইয়ান তখন ওকে বলে তুমি এখানে? লেডি চু তখন বলে হ্যাঁ আমি তো আসলে এখানে একটা কেস ইনভেস্টিগেশন করতে এখানে এসেছি, কিন্তু তারপরে আমাকে এখানে ঢুকিয়ে দেওয়া হলো। আমি বুঝলাম না আসলে কেন আমাকে এখানে ঢুকিয়ে দিল। ইয়ান বলে ঠিক আছে তাহলে আমাদেরকে সার্ভাইভ করতে হবে, কারণ কিছুক্ষণ পরে ওদের বিভিন্ন মেকানিজম দিয়ে এত পরিমাণে তীর ধনুক ছোড়া হচ্ছিল যে ওরা সত্যি এখানে সার্ভাইভ করতে পারবে কিনা সেটাই ছিল কঠিন বিষয়। আর এটা একটা লোক ইচ্ছাকৃত ভাবেই করছিল। এটা হলো সেই মূল যে মূলত এই ডায়াগনোসটা পাচার করেছে। তো এরা দুজনে মরে থাকার ভান করে। তখন ওই লোকটি আসে আর সাথে সাথে ওই লোকটিকে ইয়ান ধরে ফেলে আর বলে তাহলে তুমি সেই লোক যে এখানকার মূলের কাজ করছো। লোকটি ভেবেছিল গোপনে ওদেরকেই মারবে, কিন্তু এখন নিজেই ধরা পড়ে গেল। আর ও তো জানতোই না যে ওর জন্য একটা ট্র্যাপ ছিল, আর লুসিফা এই ট্র্যাপটাই আগে থেকেই ফিট করে রেখেছিল। এরপরে ওকে বাইরে নিয়ে আসা হয়। ইয়ান সবার সামনেই বলে এই সেই স্পাই যে এখানে দীর্ঘদিন ধরে কাজ করা সত্ত্বেও এভাবে আমাদের জিনিস অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। এরপরে ওই লোককে জিজ্ঞাসা করে যে ওর সাথে সাথে আর কে বা কারা কাজ করছে। লোকটি তো আর এত সহজে মুখ খুলবে না যে ওর সাথে সাথে আর কারা কাজ করছে বা ও কাদের হয়ে কাজ করছে। ইয়ান ওকে বলে তুমি বলো আর না বলো তাতে আমার কোনো কিছুই যায় আসে না, তোমার মতো ছোট্ট একটা স্পাইকে দিয়ে আমার কোনো কাজও হবে না। তাই সবার সামনে ইয়ান ওই লোকটিকে মেরে ফেলার বলে ওকে ছাড়াই আমি ওই নেতাগোতাকে ধরতে পারবো, এবং লুসিফাকে বলে ওকে একটু সামাল দিতে। এরপরে যখন লেডি চুকে ওরা ধরবে বলে আসে তখন লেডি চু অলরেডি ওখান থেকে বাড়িতে চলে এসেছে। লেডি চু কিন্তু ধরা পড়ে গিয়েছে যে ও কোনো একটা কেস ইনভেস্টিগেশন করতে গিয়েছিল। তো ইয়ান ওর সঙ্গে দেখা করতে সোজা বাড়িতে চলে আসে। লেডি চু ইয়ানকে বাঁচাতে গিয়ে নিজে পায়ে বড় আঘাত পেয়েছে। ইয়ান ওকে জিজ্ঞাসা করে যে কেন তুমি ওখানে গিয়েছিলে। লেডি চু এবার সমস্ত সত্য কথা বলে, অর্থাৎ ইয়ান যে কাজ করছে লেডি চুও কিন্তু সে একই ইনভেস্টিগেশন করছে। লেডি চু বলে আমি আর চাই করে তোমার ফ্যামিলির কোনো ক্ষতি করব না। তখনই লেডি চু ইয়ানের কাছে সেই ডায়াগ্রামটা দেখতে পায়, বলে এটা তো আমার কাছে ছিল, আর এই ডায়াগ্রামটা আমি ওই জনকে দিয়েছিলাম, তোমার বড় ভাইকে। এটা তোমার কাছে কিভাবে এলো? ইয়ান তখন বলে যখন ব্যাটারফিল্ড ভাই মারা যাচ্ছিল তার আগেই এই ড্রাগনটা সে আমাকে দিয়ে গিয়ে বলেছিল যেন আমি এর রহস্য উদ্ঘাটন করি, আর সেই জন্যই এই কেসটা নিয়ে উঠে পড়ে লেগেছি। লেডি চু বলে আমিও তো এই কেসের জন্যই জনকে বলেছিলাম, কারণ ব্যাটারফিল্ডে আমার বাবা মারা গিয়েছিল আর আমার ভাই খুব নিদারুণভাবে ইনজয়ার্ড হয়ে আজও পড়ে আছে, আর সেই জন্যই মূলত আমি কেসটি ইনভেস্টিগেশন করতে চেয়েছিলাম। এরপর লেডি চু বলে তার মানে তুমি জানতে যে তোমার ফিশ টেকনটা আমি চুরি করেছি, তার সত্ত্বেও তুমি আমাকে কিছু বলনি, তার মানে তুমি আমাকে কাজে লাগিয়েছো। আমি আর তোমার এই বাড়িতে থাকবো না। এটা বলেই অভিমান করে ওখান থেকে চলে যায় ইয়ান। তখন ওর এই রক্তাক্ত কাপড়ের দিকে তাকিয়ে ওর খারাপ লাগে, আর যেহেতু এটা জুনের ঘর
ঘর ছিল, তাই ইয়ান ওর ভাইয়ের ঘর থেকে কয়েকটা চিঠি পায়, যে চিঠিগুলো মৃত্যুর আগে ওর ভাই লিখে রেখে গিয়েছিল। আর এই চিঠিগুলো ছিল খুবই মূল্যবান। এতদিন লেডি চু কেন এই চিঠিগুলো টের পায়নি? তাই ইয়ান ভাবছে। ইয়ান চিঠিগুলো লেডি চু এর সামনে আসে আর বলে, আমার ভাই এই চিঠিটা মারা যাওয়ার আগে লিখে গিয়েছিল, তুমি ওই ঘরে থাকা সত্ত্বেও এই চিঠিগুলো কেন পাওনি? ওখানে ওর ভাই এটা লিখে গিয়েছিল, আমি আগামী কালকেই যুদ্ধে যাচ্ছি, যদি যুদ্ধে আমি বেঁচে নাও থাকি তাহলে যেন এই চিঠি যে কেউ যদি ওই ফ্যামিলির পায় তাহলে সে যেন লেডি চুকে হেল্প করে। কারণ ওই চিঠিতে ওর ভাই এটা লিখেছিল যে লেডি চু একটা কেসের ব্যাপারে তদন্ত করছে এবং জুন তার সমস্তটা দিয়ে লেডি চুকে হেল্প করার চেষ্টা করেছে। যদি সে ব্যাটারফিল্ডে মারা যায় তাহলে যেন জুনের পরিবর্তে ওই ফ্যামিলির অন্য কেউ লেডি চুকে ওই কেসটাই ইনভেস্টিগেশন করতে সাহায্য করে। ইয়ান লেডি চুকে বলে, আমি ভেবেছিলাম ভাই আমার হাতে কনফিডেন্ট কোনো কিছু দিয়ে গিয়েছে, সেজন্যই আমি কাউকে জানতে দিইনি যে আমি কি নিয়ে ইনভেস্টিগেশন করছি। যদি এই চিঠি তুমি আগেই পেতে বা আমি আগেই পেতাম তাহলে হয়তো তোমাকে এত কাঠখড় পোড়াতে হতো না, বা আমিও তোমাকে এই বাড়িতে থাকতে দিতে চাইনি এরকম কোনো অনুভব আগে থেকে পোষণ করতাম না। লেডি চুইয়ের এখন খারাপ লাগে এবং ও হুট করে অজ্ঞান হওয়ার নাটক করে, কারণ এই মুহূর্তে ওই একটু আগে ইয়ানকে বলে এসেছে যে সে তার বাড়িতে থাকবে না, কিন্তু এখন সে চাচ্ছে ইয়ানের বাড়িতেই থাকতে এবং ইয়ানের সঙ্গেই থেকে মূলত এই কেসটা ইনভেস্টিগেশন করতে। তাই কথা কিভাবে সামনে এগোবে ও আর বুঝতে পারছিল না, তাই অজ্ঞান হওয়ার নাটক করে। আর ইয়ান তো ভয় পেয়ে যায়। এবার ইয়ান যখন ওকে রুমের ভিতরে শুয়ে দিয়ে চলে যাচ্ছিল, লেডি চুয়ের হাতে নিচে কাপড়টা পড়ে যায়। লেডি চু মনে মনে বকবক করতে থাকে যে কাউকে কিছু বলো না। এরপরে যখন ইয়ান এখান থেকে চলে যায়, লেডি চুয়ের দাসী আসলে লেডি চু চোখ খুলে বলে, আমি আসলে কিভাবে ইয়ানকে বলবো যে এই বাড়িতেই আমি থেকে যেতে চাই, আর সেটা তো বলতে পারছিলাম না, তাই আমি এরকম পড়ে যাওয়ার নাটক করলাম। পরের দিন ইয়ান কিছু খেলনাপাতি কিছু খাবার দাবার নিয়ে সোজা লেডি চুকে কনভিন্স করতে চলে আসে, কিন্তু লেডি চু দাসীকে জানিয়ে দেয় যে ঘুমিয়ে আছে। তবে ইয়ান দূর থেকে দেখতে পায় যে লেডি চু ঘর থেকে উকি দিচ্ছে, সে ঘুমিয়ে নেই। তো ইয়ান তখন জোরে জোরে কথা বলে আর বলে, আমি বুঝতে পেরেছি এই জন্য একজন আমার উপর রাগ করে আছে, তো সে যেন তার সমস্ত রাগ ভাঙে আমার সঙ্গেই কাজ করে, এটা বলেই চলে যায়। তো লেডি চুয়ের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস পাঠিয়েছিল ইয়ান, তাতে লেডি চু একদম তো মুক্ত জল হয়ে যায়। এরপর ইয়ান আবার লুসিফারের সঙ্গে দেখা করতে গেলে লুসিফার বলে, আমি নতুন একটা ক্লু পেয়েছি আর সেই জন্যই আমাকে ব্রথেলে যেতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক মেয়ের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করতে হয়েছে। আর তারপর আমি জানতে পেরেছি ইয়ং নামের একটা লোক নাকি এই সমস্ত কিছুর পিছনে দায়ী এবং সেই নর্থ চিয়ের রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে। তো ইয়ান এবার এখানকার সমস্ত সৈন্যদের সামনে আসে আর বলে, আমরা এই দেশকে ভালোবাসি, দেশের হয়ে কাজ করব, আমাদের ভিতরে কেউ যেন আর কোনো রকমের অপকর্মে যেন জড়িয়ে না পড়ে, তার জন্য আজকে আমরা শপথ গ্রহণ করলাম। এদিকে তুয়ানকে দেখানো হয়, তুয়ান এসেছিল লিংকে আবারও হেল্প করতে, মানে লিং যেহেতু ইমজেড ভেতর থেকে তার জন্য চিকিৎসা দিতেই এসেছিল। আর এই যে চিকিৎসা দিতে এসেছে মেয়েটা কিন্তু মূলত ভালোবেসে এখানে এসেছে এবং ওর ভালোবাসা দিয়ে লিন আরো গভীর হতে শুরু করেছে। এদিকে জিনকে দেখতে পায়, জিনকে পটানোর জন্য অনেক কাঠখড় পোড়াচ্ছিল ওয়েন, কারণ ওয়েনের এই জিনকে দেখা মাত্র অনেক ভালো লেগেছিল। আর যেহেতু জিন একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিল আর ওয়েন খুবই হাসি খুশি একটা ছেলে ছিল, তাই খুব সহজেই ওর কথা দ্বারা জিনকেও পটিয়ে ফেলে। এদিকে লেডি চুয়ের সঙ্গে ইয়ান আলাদা করে কথা বলে। ইয়ান লেডি চুকে বলে, আমি তোমার ভাইকে সমস্ত জানিয়ে দিয়েছি যে আমরা একই কেস নিয়ে ইনভেস্টিগেশন করছি, তো তুমি আমার উপরে আর রাগ করে থেকো না, আমরা একসঙ্গেই কাজ করব। তখন ওর দুই ভাবি এদিকেই আসছিল মূলত লেডি চুয়ের সঙ্গে কথা বলার জন্য। এবার এটা যখন ভিতর থেকে ইয়ান বুঝতে পেরে যায় যে ওর দুই ভাবি এদিকেই আসছে, ও তখন দুম করে ওখানে থাকা মোমবাতিটি বন্ধ করে দেয় আর বলে, তুমি এক্ষুনি বাহিরে গিয়ে ভাবিদের বলো যে তুমি ঘুমিয়ে আছো, তারা যেন ডিস্টার্ব না করে। লেডি চু বলে, কেন আমি এটা বলবো? ইয়ান বলে, পাগল নাকি? যদি তারা জানতে পেরে যায় এখন এই রাতে আমি তোমার ঘরে আছি তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে না, বুঝতে পারছো না? লেডি চু তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর যখন দুই ভাবি আসে ওরা দুই ভাবিকে বলে, এত রাত্রে কি হয়েছে? আমি তো ঘুমোচ্ছিলাম আর আমার একটু ঠান্ডা লেগেছে, তোমাদের সঙ্গে আমি আগামী কাল সকালে কথা বলবো, কারণ এখন যদি তোমাদের সঙ্গে আমি কোথাও যাই তাহলে তোমাদেরও ঠান্ডা লেগে যাবে, তাতে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। এটা বলে ওদেরকে কোনো রকমে ভাগিয়ে দিয়ে আবার ভিতরে আসে আর এরপর আবার ওই ইয়ানের সঙ্গে বসে বসে গল্প করতে থাকে। মূলত ওরা ইয়ানকে ধরার কথা চিন্তা করছিল, মানে ওই যে ইয়াং নর্থের রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে আর এই কাজে ওদের হেল্প করতে পারে জু নামের, মানে ওদের 4 নম্বর ভাবে আর কি। যাই হোক, এরপর আবার আমরা সেই ইয়াওকে দেখতে পাই। এই হলো সেই লোক যে মূলত ওদের যে
4 নম্বর ভাবি ছিল সেই 4 নম্বর ভাবির চাচাতো ভাই, এবং এই লোকটি নর্থ সি রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে। তো ওরা একটা চিঠি লিখে পাঠিয়ে দেয় ওদের ভাবির কাছে, আর ভাবি এই চিঠিটা পড়ে বুঝতে পারে যে তার ভাই মূলত তার স্বামীর হত্যার জন্য দায়ী। মানে যে ব্যাটারফিল্ডে ওর স্বামী সহ আরো দেবর ভাষ্যরা মারা গিয়েছিল, তাদের এই হত্যাকাণ্ডের পিছনে তার ভাই দায়ী ছিল। যাই হোক, ওর ভাই কিন্তু বুঝতে পেরেছে যে ইয়ান আর লেডি চু এটা জানতে পেরেছে যে নর্থ সি রাজ্যের সঙ্গে তার হাত আছে, তাই সে তার বোনকে আগে কবজা করতে এসেছিল। সে তার বোনকে এনিয়ে বিনিয়ে এটা বুঝিয়ে দেয় যে তার বোন যদি কোনো রকমে তার শ্বশুর বাড়ির ইয়ান আর লেডি চুকে হেল্প করার চেষ্টা করে তাহলে তার ছেলেকে মেরে ফেলবে। তাই যে চিঠিটা একটু আগে ইয়ানরা ওকে পাঠিয়েছিল আর ওর কাছে হেল্প চেয়েছিল, সেই চিঠিটা জু আগেই পুড়িয়ে দেয় আর বলে দেয় সে কোনো হেল্প করতে পারবে না। এদিকে আমরা প্রিন্সেসকে দেখতে পাই। প্রিন্সেস তার কিছু ফলোয়ার্সদের ডেকে পাঠিয়েছিল আর তাদেরকে বলছিল আমার একটা মুক্ত পাথর খুব পছন্দ হয়েছে, আমার ভাইয়ের কাছ থেকে ওই পাথরটা আমি নিতে চাচ্ছি, মানে রাজার কাছ থেকে, কিন্তু রাজা ফ্রিতে আমাকে পাথরটা দিচ্ছে না। সে আমার কাছে 10 লাখ টাকা চেয়েছে। এখন কিভাবে ওই টাকাটা আমি জোগাড় করতে পারি, কারণ এত টাকা এখন আমার কাছে নেই। এখন তোমরা আমাকে বুদ্ধি দাও। একজন ছেলে এসে বলে যে আপনি যদি চান তাহলে চুরি করে পাথরটা এনে দিতে পারি। প্রিন্সেস খুব রেগে গিয়ে বলে তোমরা কি চাও যে এর জন্য আমার পরে মৃত্যুদণ্ড হোক? আমাকে অন্য কোনো উপায় বলো। এরপর হানমেই বলে আমরা এরকম কিছু করতে পারি যাতে ধনীরা টাকা দিতে রাজি হয়ে যায় বা তারা ডোনেট করবে, সেই টাকা দেওয়া হবে আর সেই টাকা রাজাও পাবে আর আপনিও মুক্ত পাথর পাবেন। আসলে রাজা এই টাকা এমনি এমনি চায়নি, কিছু বন্যা দুর্গত মানুষদের হেল্প করার জন্যই মূলত এই টাকা তার বোনের কাছে সে চেয়েছিল। আর এদিকে লেডি চু আর ইয়ান ভাবছে যে তারা তাদের চতুর্থ ভাবির কাছে কথা তো জানিয়েছিল, কিন্তু এভাবে বারণ কেন করে দিল। তাই তারা প্রিন্সেসের কথা ভাবছে যে প্রিন্সেসের সঙ্গে তার কথা বলতে হবে। ঠিক তখনই লিং মিয়াও নামে ওই যে চতুর্থ ভাবির ছেলে আসে আর বলে যে সে তার মায়ের সঙ্গে দেখা করতে চায়। লেডি চু তখন বলে অবশ্যই তোমার মার সঙ্গে তোমার দেখা করাবো, কিন্তু তার আগে তোমাকে স্কুলে যেতে হবে। তুমি যদি সুন্দর ছেলে হয়ে থাকো তাহলে তোমার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। লিং মিয়াও তখন দ্রুত করে স্কুলে চলে যায়। লেডি চু বলে ইস, বাচ্চাগুলোর জন্য আমার খুব মায়া লাগে, কিন্তু এখন জুয়ের সঙ্গে কিভাবে দেখা করাবো? ওর নিশ্চয় ইয়াও জানতে পেরেছে যে আমরা ওর সম্পর্কে জানতে পেরেছি, তাই ভাবি চুকে নিশ্চয়ই ভয় দেখিয়েছে যে তার ছেলের কোনো ক্ষতি করে দেবে, আর এজন্যই ভাবি চু আমাদেরকে হেল্প করতে রাজি হয়নি। না হলে সে কেন আমাদের হেল্প করতে রাজি হবে না? ঠিক তখনই সেন এদের বাড়িতে আসে আর সেন দেখা করতে চেয়েছিল লেডি চু এর সঙ্গে। লেডি চু দেখা করবে না জানিয়ে দিলে সেন ইয়ানের সঙ্গেও দেখা করতে চায়। সেন এসে বলে যে সে বিশেষ কিছু কথা বলতেই এখানে এসেছে। তখন লেডি চু বলে হ্যাঁ, ইয়ানের সামনে কতগুলো বড় সমস্যা নেই, আমাদের ভিতরে আর কোনো কিছুই গোপন নেই। সেন তখন বলে কিন্তু আমি এরকম একটা ব্যাপারে কথা বলতে চাই যেটা আমি ইয়ানের সামনে বলতে পারবো না। ইয়ান তখন বলে ও বললো না আমাদের ভিতরে গোপন কিছু নেই। ঠিক তখনই সেন একটা স্ক্রল বের করে আর বলে যে এটা থেকে কিছু বুঝতে পারছো, আমি একটা নতুন ক্লু পেয়েছি, এরপর তো আমি তোমার সঙ্গে একটু আড়ালে কথা বলতেই পারি। লেডি চু তখন বলে ঠিক আছে, তাহলে চলো আড়ালে এবার কথা বলবে। সেন তখন বলে আমি জানি তুমি আমাকে কোনো রকমের ভরসা করো না, তুমি ভাবো আমি বিশ্বাসঘাতক, তোমাকে ধোকা দিয়েছি। ঠিক তখনই ওদের মাঝখানে আবার ইয়ান চলে আসে আর বলে হ্যাঁ, কারণ তুমি বিশ্বাসঘাতকই, তুমি ধোকাবাজি। আর তা তুমি এখানে না কথা বলতে এসেছো, তা তুমি উল্টো পাল্টা কথা কেন বলছো? সেন তখন বলে তুমি আর একটিবার আমাকে বিশ্বাস করো, দেখবে এবার আমি তোমার বিশ্বাসের যোগ্য প্রমাণ দেব। লেডি চু তখন বলে তুমি আমাকে আগে এটা বলো যে তুমি এখানে কি নিয়ে এসেছো আর ওই স্ক্রলটার ভিতরে কি আছে। ইয়ান বলে হ্যাঁ, তুমি দেখছো না যে লেডি চু তোমাকে বারবার বলছে কাজের কথা শেষ করে এখান থেকে চলে যেতে, তা তুমি এই স্ক্রলটা রেখে এখান থেকে চলে যাও। আর তুমি এটা ভুলে যেও না যে লেডি চু এখন থেকে আমার বড় ভাবি। সেন এরপর সে স্ক্রলটা রেখে চলে যায়। তো ইয়ানের দিকে তাকিয়ে লেডি চু বলে কি হয়েছে, এত হাইপার হয়ে কেন যাচ্ছিলে? আমি তো সেনকে সামলেই নিতাম। ইয়ান তখন বলে তুমি আমার পরিবারেরই একজন, তা তোমাকে সামলানো তো আমারই দায়িত্ব। এরপর লেডি চু ওই স্ক্রলটা বের করে আর তাতে লেখা ছিল চিংসি ভ্যালির কথা। আর এই চিংসি ভ্যালিটা মূলত প্রিন্সেস যেখানে থাকে তার আশেপাশে কোথাও অবস্থিত বা প্রিন্সেসের এলাকারই কোনো গার্ডেন হবে। তো এর দ্বারা ও বুঝে যায় যে ইয়াও এরকম কিছু করার চেষ্টা করছে যা ও চিংসি ভ্যালিতেই হবে। এদিকে আমরা হানমেইকে দেখতে পাই। হানমেই সেদিনকে কিছু গাছে পানি দিচ্ছিল, তখন ওর একজন জুনিয়র এসে ওকে খুবই জ্বালাতন করলে সেই গাছের উপর জুনিয়রকে ফেলে দেয় আর বলে তুমি কি জানো এগুলো কি বিষাক্ত গাছ, একটু পরে ওই বিষে তুমি মারা যাবে যদি এক্ষুনি তুমি এখান থেকে না যাও, না গিয়ে ও কৌশল না করো। তারপর ছেলেটি বলে আমি ভুল করেছি তোমাকে জ্বালাতন করে, আমি এক্ষুনি চলে যাচ্ছি বলে চলে যায়। এদিকে হানমেই জোরে চিৎকার করে বলে আমি জানি তুমি ওই আড়ালেই লুকিয়ে আছো, বেরিয়ে এসো লেডি চু। আসলে লেডি চু উপর থেকে এদের দৃশ্য দেখছিল, ও মূলত আছে একটা দেয়াল
দেয়ালের আড়ালে। লেডি চু বলে, আমি এই দেয়ালের আড়ালে লুকিয়ে আছি তুমি কি করে বুঝলে হানমেই? আমি তো এত চুপি চুপি এসেছি যাতে কেউ আমাকে দেখে চিনতেই না পারে বা কেউ বুঝতেই না পারে যে আমি আড়ালে লুকিয়ে আছি। হানমেই বলে, ওই যে তোমার ছায়া, আর তাছাড়া তোমার ছাড়া আর কারোর এই সাহস হবে না এত রাত্রে প্রিন্সেসের এরিয়ায় এসে এভাবে উকি ঝুঁকি মারা। এজন্যই আমি আন্দাজ করেছিলাম যে লেডি চু ছাড়া এই কাজ আর কারো দ্বারা সম্ভব হবে না। লেডি চু তখন বলে, আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি। এরপর ওর হাত ধরে। হানমেই তখন একটু অবাক হয়ে যায় আর বলে, এটা কি হচ্ছে? ঠিক তখনই ইয়ান এই পথেই আসে, কারণ ও জানতে পেরেছে যে লেডি চু এদিকেই এসছে। আর ইয়ান যখন দেখে হানমেইয়ের সঙ্গে লেডি চু কথা বলছে তখন তোর মনে মনে খুবই রাগ হয়, কারণ ও মনে মনে লেডি চুকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। লেডি চু এই হানমেইকে বলে, আমি আসলে একটা জিনিস জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে প্রিন্সেসের কেউ একটা ক্ষতি করার চেষ্টা করছে আর জিংসি ভ্যালিতেই সে লুকিয়ে আছে। তার মানে এখানে এমন কেউ আছে প্রিন্সেসের আশেপাশে যে আসলে প্রিন্সেসের ক্ষতি করতে চায়। তো সেই ব্যাপারেই আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আর ঠিক তখনই প্রিন্সেস এখানে চলে আসার বলে, বাবা, লেডি চু এবং হানমেইয়ের ভেতরে দেখে এত ক্লোজ রিলেশন হয়ে গিয়েছে যে তারা রাত্রেও দেখা করছে। এরপর ওদের দুজনকে ডাকা হয় আর বলে কেন তারা দেখা করছে আর কি কথা বলছিল। তো লেডি চু মিথ্যে কথা বলে আর হানমেইও বলতে চায় না যে তাদের কি কথা হচ্ছিল। প্রিন্সেস তখন লেডি চুকে বলে, আমি জানি তুমি বলবে না, কিন্তু তুমি যদি আমাকে ইমপ্রেস করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দেব। আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছি, আমাকে 10 লাখ টাকা ম্যানেজ করতে হবে। তো আমি একটা পার্লার বিনিময়ে সেই টাকাগুলো দিতে চাই। তো এখন তুমি আমাকে একটা উপায় বলো যে ওই টাকাগুলো আমি কিভাবে জোগাড় করতে পারি। লেডি চু তখন বলে, আমার মাথায় একটা আইডিয়া আছে। আপনি যদি একটা নিলামে ডাক দেন আর সেই নিলামে যদি আপনি কিছু ছোট ছোট জিনিসপাতি বিক্রি করতে শুরু করেন তাহলে সেগুলো বড় লোকেরা অনেক বেশি টাকায় কিনবে। তো তখন আপনি কিন্তু টাকা তুলতে পারবেন। আর এটা জিংসি ভ্যালিতে যদি আপনি করেন তাহলে খুব ভালো হয়। আর এদিকে ইয়ান তো অপেক্ষা করছিল যে লেডি চু কতক্ষণে ফিরবে। ওর তো তর সইছে না। আর লেডি চু ওদিকে হানমের সঙ্গে কি না কি কথা বলছে, এতে আরো বেশি তার চিন্তা হচ্ছিল। যাই হোক, এখন প্রিন্সেস বলে, তুমি ঠিক কথাই বলেছো, তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে। তাই জিংসি ভ্যালিতে আমি একটা সেরিমনির আয়োজন করব। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে প্রিন্সেসের সঙ্গে হানমের পরিচয়টা যেভাবে এখান থেকে অনেক বছর আগে যখন নর্থজি রাজ্যের সঙ্গে এই রাজ্যের ঝামেলা চলছিল এবং যুদ্ধ চলছিল তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রিন্সেস ইনজোর্ড হয়ে পড়েছিল। আর তখন ওকে বাঁচিয়েছিল মূলত হানমে চিকিৎসা করেছিল বলে প্রিন্সেস আজও সুস্থ সবল ভাবে দাঁড়িয়ে আছে। আর সেজন্য হানমেকে প্রিন্সেস এত বেশি পছন্দ করে। মনে মনে বোধহয় ওকে ভালোবাসে, কিন্তু সেটা ও নিজেও বুঝতে পারে না আর হানমেকেও বুঝতে দেয় না। তবে হানমের প্রতি যে আলাদা তার ফিলিংস আছে সেটা আমরাও বুঝতে পারি। এদিকে লেডি চু আর ইয়ান যাচ্ছিল। তো ইয়ান আজকে একটু কেমন একটু জেলাসে ভাব দেখাচ্ছিল। লেডি চু বলে, তোমার কি কিছু হয়েছে নাকি? এরকম অন্যরকম আচরণ করছো কেন? আর সাথে সাথে ওর পাশে এসে বলে, তোমার কি জ্বর এসেছে? ওর কপালে হাত রাখে আর নিজের কপালেও হাত রেখে বলে, কই না তো, তোমার গায়ের উষ্ণতা আর আমার গায়ের উষ্ণতা তো সেম, জ্বর তো আসেনি। ইয়ান তখন বলে, তুমি কেন সিট চেঞ্জ করে এখানে এসেছো? লেডি চু বলে, তোমার কি হয়েছে আমাকে কিন্তু কানে কানে বলতে পারো। ইয়ান বেচারা এমনি প্রেমে হাবুডুবু খাচ্ছে আর তারপরে লেডি চু যদি এইসব ব্যবহার করতে থাকে তাহলে ইয়ানের কেমন হয় একটু ভাবুন তো। ইয়ান বলে, তুমি আমার পাশ থেকে সরলে আমি ঠিক হয়ে যাব। এরপর ওকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এরপর ইয়ান ওর রুমে বসে বসে ভাবছিল, মানে ও পড়াশোনা করার চেষ্টা করছিল কিন্তু বারবার লেডি চুয়ের বিভিন্ন রকমের দৃশ্য ওর সামনে ভাসে। আর ও কল্পনা করে যে লেডি চু ওকে ভালোবাসার কথা বলছে এবং ওরা লেডি চুয়ের ভিতরে একটা প্রেমের সম্পর্ক হয়ে গিয়েছে। এরপর ইয়ান নিজের মুখে চড় দিয়ে বলে, এসব আমি কি ভাবছি। এরপর দিন আমরা দেখতে পাই জিংসি ভ্যালি, যেখানে সেরিমনি হওয়ার কথা ছিল সেই সেরিমনিটা কিন্তু শুরুও হয়ে গিয়েছে। আর এখানে যে যাকে পছন্দ করে সে তাকে পেয়ে গিয়েছে, তার সঙ্গে দেখাও হয়েছে। তাই সবাই ভীষণ মন খুলে এখানে গল্প করছিল। কিছুক্ষণ পরে আমরা ইয়াওকে দেখতে পাই। এই লোকটিকেও তো এখানে আহ্বান করা হয়েছিল, লোকটিও এসেছিল আর লেডি চুও আসে। তো লেডি চু ইয়াওয়ের সঙ্গে আজকে প্রথমবারের মতো কথা বলে। ইয়াও তখন জিজ্ঞেস করে যে তোমার দেবর ইয়ানকে দেখছি না, সে কোথায়? লেডি চু তখন বলে তার একটু আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে তাই সে আজকে আসতে পারবে না। একটা ফ্ল্যাশব্যাক দেখে যে গতকাল রাতে লেডি চু আর ইয়ানের ভিতরে একটা বাজি হয়েছিল, তারা আবারও কয়েন ফ্লিপ করে দুইজন দুরকম দায়িত্ব নিয়েছে। লেডি চু দায়িত্ব নিয়েছে যে ইয়াওকে যেভাবেই হোক ওই সেরিমনিতে আটকে রাখবে আর ইয়ান দায়িত্ব নিয়েছে যে ওই সেরিমনিতে যতক্ষণ ইয়াও থাকবে তার ভিতরে ইয়াওয়ের বাড়িতে গিয়ে তল্লাশি চালাবে। আর এটা এখন ইয়াও খুব ভালো করে বুঝতে পারে। তাই ও যখনই বুঝতে পেরেছে ইয়ান এখানে আসেনি মূলত ইনভেস্টিগেশন করবে বলে তখনই এখান থেকে চলে যেতে চাইছে। কিন্তু লেডি চু তো ওকে চলে যেতে দেবে
দেবে না। লেডি চু বলে এই পার্টিটা থ্রো করেছে মূলত প্রিন্সেস এখানে এলোই না, আর আপনি এর আগেই চলে যাচ্ছেন। সেটা কি হয়, সেই প্রিন্সেস কিন্তু খুবই রাগ করবে, তাই ও আর যেতে পারে না। আর এদিকে আমরা দেখতে পাই ইয়ান আর তার গার্ড দুজনেই মিলে চলে এসেছিল ইয়াওয়ের বাসায় এবং সেখানে ইনভেস্টিগেট করতে শুরু করে। কিছুক্ষণের ভেতরে এদিকে প্রিন্সেসও চলে এসেছে। প্রিন্সেস সকলকে প্রথমে অভিনন্দন জানায়, আর তারপর শুরু হয় এখানে যে নিলামে তোলা জিনিসপাতিগুলো কালেকশন। মূলত ইয়ানের পরেই চলে যেতে চাইছিল, কিন্তু বারবার ওকে লেডি চু ওকে আটকে দেয়। এই পর্যায়ে যখন সত্যি ইয়াও চলে যাচ্ছিল, তখন লেডি চু আর কোনো কিছু পাত না পেয়ে লেডি চু নিজের হাতে একটা ড্রাগার নিয়ে নেয় এবং এখন যদি ইয়াও চলে যায় তাহলে ইয়ান খুব ঝামেলায় পড়বে দেখে ও নিজে একটা ড্রাগার দিয়ে নিজের হাত কাটে আর চিৎকার করে বলতে লাগে যে এখানে একটা দস্যু প্রবেশ করেছে, অ্যাসেসিং বলে চিৎকার করলে প্রিন্সেস বলে জায়গাটাকে সিল করে দিতে। তাই ইয়া আর এখান থেকে বের হয়ে যেতে পারে না। প্রিন্সেস সবাইকে বলে যে অ্যাসেসিং কোথায় আছে, দ্রুত গিয়ে তাকে ধরো। তো এখানে যেহেতু কিছু লড়াকর মানুষ ছিল, তো তারা অ্যাসেসিং ধরার উদ্দেশ্যে দ্রুত করে বেরিয়ে পড়ে। তবে সেনের স্ত্রীকে আমরা বলতে শুনি, সেনের স্ত্রী সবার সামনে এসে বলে যে লেডি চু মিথ্যা বলছে, সে নিজের হাত কেটেছে, এখানে কোনো অ্যাসেসিং আসেনি, কারণ সে এটা দেখতে পেয়েছে। ওদিকে ইয়ানকে দেখতে পায় ওরা একটা সিক্রেট চেম্বারের সন্ধান পেয়েছে, আর তার ভিতরে গিয়ে দেখে যে ইয়াও এখানে বিভিন্ন রকমের অস্ত্রপাতি নিজের কাছে নিয়ে রেখেছে, আর এগুলো মিলিটারি একাডেমি থেকে চুরি করে রেখেছে। এদিকে আমরা সেনের স্ত্রী সেই দৃশ্য দেখতে পাই যে নিজের চোখে দেখেছে লেডি চু নিজের হাত কেটেছে। কিন্তু এখানে লেডি চু বলে তুমি সত্যিই বলছো যে আমি নিজের হাত কেটেছি, কিন্তু কেন আমি কাটতে যাব? তো প্রিন্সেস বুঝতে পারে লেডি চু এর মাথায় অন্য কিছু ঘুরঘুর করছে, তাই প্রিন্সেস ডিপেন্ড করে। কিন্তু সেনের স্ত্রী তখনও শপথ করে বলে যে সে সত্যিই দেখেছে লেডি চু নিজের হাত কেটেছে। ইয়াও তখন একটা ডক্টর নিয়ে এসে বলে ঠিক আছে, সে নিজের হাত কেটেছে কিনা এটা যদি এই ডক্টর পরীক্ষা করে তাহলে প্রমাণ হয়ে যাবে। প্রিন্সেস তখন বলে এটা বাইরের ডক্টর কিনা লেডি চুকে পরীক্ষা করবে, বরং এখানে তোয়ান আছে, তো তোয়ানই পরীক্ষা করবে। তোয়ান যেহেতু ডাক্তারি বিদ্যা কম বেশি শিখেছে, তাই তোয়ানকে নিজের দিকে ডাকে। আর প্রিন্সেস বলে এখনই তুমি দেখো যে লেডি চুয়ের হাতে কি হয়েছে। তোয়ান বুঝতে পারে যে লেডি চু এটা নিজেই কেটেছে, কারণ কাটাটা একটু ডিপ নয়, একদম হালকা, এবং লেডি চু ওর দিকে তাকিয়ে থাকে কারণ সে একটা কিছু বোঝানোর চেষ্টা করছে তোয়ানকে। তো তোয়ানও মেপে সেটা বুঝতে পেরেছিল, আর প্রিন্সেস ইশারা করে যে লেডি চু যেটা করতে বলছে তোয়ান যেন সেটাই করে। এরপর তোয়ান তার সকলের উদ্দেশ্যে বলে লেডি চু এর হাতে এত গভীর একটা কাটা দাগ পড়ে গিয়েছে যে এটা কোনো ঘাতকের কাটা দাগ ছাড়া আর কোনোভাবে সম্ভব নয়, আর এটাকে বাড়িতে গিয়ে চিকিৎসা করাতেই হবে। তাই ও প্রিন্সেসকে বলে যে এই মুহূর্তে সে অ্যাসেসিংকে ধরা হোক। আর সত্যি দেখা যায় এখানে একটা অ্যাসেসিং চলেও এসেছে, যে লেডি চুকে উদ্দেশ্য করে এই একটি ধনুক ছুড়ছিল, আর এটা পিছন থেকে সেন দেখতে পায়। সেন লেডি চুকে বাঁচাতে গিয়ে ওর সামনে চলে আসলে সেই ধনুকটা সোজা গিয়ে সেনের পিঠে বিঁধে যায়। সবাই তো একদম হাঁ হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে, কারণ সত্যি অ্যাসেসিং চলে এসেছে। তো ওই অ্যাসেসিং আরো একবার যখন ধনুক ছুড়ে দেয়, তখন উপর থেকে নিচে পড়ে যায় লেডি চুকে তখন সেন ধরতে যায়, তো লেডি চু ওর হাত ধরেও ছেড়ে দেয়। সেন বুঝতে পারলো না যে লেডি চু এটা কেন করেছে। তো লেডি চু যখন নিচে পড়েই যাচ্ছিল, তখনই তাকে ইয়ান এসে ধরে ফেলে। ইয়ান এখানে এসেছিল এটা বোধহয় লেডি চু আগেই টের পেয়েছিল। এরপরে সেই অ্যাসেসিংকে দিয়ে ধরে ফেলে সিলান। তবে ওই অ্যাসেসিং নিজেই কিছু একটা খেয়ে আত্মহত্যা করে নিয়েছিল, তাই তার কাছ থেকে কিছুই বের করা যায় না। এরপর প্রিন্সেসের এদের সবাইকে বলে আজকে সবার উপরে অনেক ধকল চলে গিয়েছে, তাই তোমরা সবাই চলে যাও। যদিও অ্যাসেসিংকে ওভাবে ধরা হলো না, কিন্তু আমি মনে করি এর পিছনে কে আছে তা ধরা পড়বেই, এবং এটা সেন গিয়ে ইনভেস্টিগেট করুক। আর আমার সাথে যাওয়ার আগে লেডি চু তুমি একবার দেখা করে যাবে। এরপর লেডি চুকে একটা জায়গায় নিয়ে গিয়ে প্রিন্সেস বলে তুমি নিজের জীবনের এত বড় ঝুঁকি কেন নিতে গেলে? এরপর তোমার যদি কোনো কিছু প্ল্যান মাথার ভিতরে ঘোরে আগেই আমাকে সেটাগুলো জানিয়ে দেবে, তাহলে এক্সট্রা সতর্ক থাকতে পারবো। আর এদিকে ইয়ানের যে গার্ড, সেই গার্ড ইয়ানকে জিজ্ঞাসা করে আপনি কি সত্যিই লেডি চু এর প্রেমে পড়েছেন? এখন দেখছি বাড়ি যাওয়ার জন্য তাকে নিয়ে যাবেন বলে ওয়েট করছেন। তো ওকে কিছু বলে না। কিছুক্ষণ পরে লেডি চু ফিরে আসে, তো ইয়ান ওকে গ্যারেজের ভিতরে করে বাড়িতে নিয়ে আসতে লাগে। আর এদিকে ইয়াও বাড়ি এসে জানতে পেরেছে যে তার সিক্রেট চেম্বারে ইয়ান প্রবেশ করেছিল এবং তাদেরকে এখান থেকে বের হতে কেউ একটা সাহায্য করেছে। যাই হোক, এরপর প্রিন্সেস বাড়িতে গিয়ে সোজা দুইজন ফলোয়ারকে ডেকে নিয়ে আসে। তার এই দুইজন ফলোয়ার গোপনে নর্থের সঙ্গে হাত মিলেছিল, বিধায় তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে এবং হানমেয়ের সামনে ওদের দুজনকে মেরে ফেলা হয়। এরপর প্রিন্সেস হানমেয়ের সামনে আসে আর বলে দেখেছো তো, ওরা কিন্তু আমারই ফলোয়ার ছিল তোমার মতোই, কিন্তু আমাকে কেউ ধোকা দিলে আমি সেটা সহ্য করতে পারি না, আর তাই
আমি ওদেরকে মেরে ফেলেছি। তোমাকে আমি রাস্তা থেকে প্রায় কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তোমার বাড়ির নর্থ চিতেই ছিল, কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমার ভালো লেগেছিল বলে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। তুমি যদি কখনো আমাকে ধোকা দেওয়ার চেষ্টাও করো তাহলে আমি তোমার অবস্থা এরকমই হবে। হানমেই তখনই বলে, আমার এই সাহস কোনোদিনই হবে না, যদি আপনি আমাকে অবিশ্বাস করেন তাহলে আজকেই মেরে ফেলুন। প্রিন্সেস বলে, না, তোমাকে আমি মারতে পারবো না। এদিকে আমরা সেনের স্ত্রীকে দেখতে পাই, সে বাড়ি ফিরে বসে বসে কাঁদছিল। বাবার কাছে অনেক অভিযোগ দিয়েছে আর সেনকে জিজ্ঞাসা করেছে যে সেন আজও লেডি চুকে ভালোবাসে কিনা। তো সেন বলে, যদি ভালোবাসি তবেই বা কি। এতে ওর স্ত্রী বলে, আমি তোমাকে এত ভালোবাসি তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা গ্যারেজের দৃশ্য দেখতে পাই, যেখানে লেডি চু আর ইয়ান আসছিল। তো লেডি চু জিজ্ঞাসা করে যে ইয়ানের কিভাবে বের হলো ওই বাড়ি থেকে। ইয়ান তখন বলে, আমাদেরকে ভাবি চু সাহায্য করেছে। ভাবি চু আমাদেরকে দেখিয়ে চিনতে পেরেছিল এবং আমরা যখন বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না তখন সেই আমাদেরকে হেল্প করেছে। তখন লেডি চু বলে, আমি ইয়াওকে আটকে রাখার জন্য মিথ্যা একটা নাটক করেছিলাম ঠিকই, কিন্তু সত্যি সত্যি যে ওখানে একটা অ্যাসাসিন চলে আসবে তা আমি ভাবতেও পারিনি। যাই হোক, এরপর ওরা বাড়িতে পৌঁছে যায়। ওর চিন্তা হচ্ছে যে লুকে এখন বাঁচাতে হবে, কারণ ওর ভাই হয়তো জুয়ের ওপর অনেক অত্যাচার করবে। কিন্তু এদিকে তো একজন প্রেমে আবার হাবুডুবু খাচ্ছে। ওদিকে আমরা সেন আর স্ত্রীকে দেখতে পাই। সেন বলে, আমি কেন তোমাকে বিয়ে করেছি সেটা শুনবে, কারণ তোমার বাবা আমাকে দুটো পথ দিয়েছিল, এক হয় তোমাকে বিয়ে করার আর না হয় মৃত্যুকে আলিঙ্গন করার, আর সেজন্যই আমি তোমাকে বিয়ে করেছি। তুমি তা জানো না যে তোমার বাবা কতটা খারাপ। তখন সেনের স্ত্রী বারবার রিকোয়েস্ট করে বলে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ আমাকে কখনো ছেড়ে চলে যেও না। সেন তখন আর তার হাতটা ছেড়ে দেয়। এদিকে লেডি চুয়ের মনটা খুবই খারাপ ছিল, তাই সে একটা জায়গায় বসে বসে ওয়াইন পান করছিল। তো সেই জায়গার সন্ধান নিয়ে সোজা ইয়ান চলে যায় আর লেডি চুকে গিয়ে জিজ্ঞাসা করে তার মনটা এত বেশি খারাপ কেন। আসলে আজকে তার বাবার কথা তার খুব মনে পড়ছে, আর বাবার কথা মনে পড়লে সে এখানে এসে ওয়াইন পান করে। তাই ওর সঙ্গে বসে বসে গল্প করছিল ইয়ান, আর এটা দূর থেকে সেন দেখে। আসলে এই জায়গাটার কথা শুধুমাত্র সেন আর লেডি চুই জানতো। আজকে এখানে ইয়ানকে দেখে খুবই খারাপ লাগে সেনের। তো সেন বলে, আমি ভেবেছিলাম শুধু এই জায়গাটার কথা আমি আর লেডি চু ছাড়া কেউ জানে না। ইয়ান তখন বলে, আমাদের ভিতরে কোনো সিক্রেট নেই, সেটা কি তুমি আজও বুঝতে পারোনি? সেন বলে, সে তো তোমার বড় ভাইয়ের স্ত্রী, তাহলে কেন তুমি তার পিছনে এইভাবে পড়ে আছো? আর তখনই ওদের মাঝখানে চলে আসে লেডি চু আর বলে, ইয়ান বাড়িতে চলো। তখন যাওয়ার আগে সেনকে বলে যায় ইয়ান যে আমার বড় ভাই তো মারা গিয়েছে, তবে চাইলে সে আমারও স্ত্রী হতে পারে। এটা বলে চলে আসে। তখনই সেন কল্পনা করে যে আগে লেডি চুয়ের সঙ্গে তার কি সুন্দর একটা সম্পর্ক ছিল। প্রায় 5 বছরের মতো তাদের একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আজকে তারা কতই না দূরে চলে গিয়েছে। এদিকে যখন বাড়িতে চলে আসে ইয়ান আর লেডি চু, তখন একটা গাছ জড়িয়ে ধরে লেডি চু, আর সেখান থেকে একটা ফুলের ডাল ভেঙে নৃত্য করতে শুরু করে। আর এসব দেখে তো ইয়ান আরো বেশি করে লেডি চু এর প্রেমে পড়তে শুরু করে দেয়। এদিকে লেডি চু একটা ফুল ভেঙে যখন ইয়ানের কাছে দিয়েছিল তখন সে বলেছিল, এই ফুলের মতো তুমিও চার্মিং। ওই ফুলটা তখন ইয়ান ঘরে নিয়ে এসে কি না জানি করে, একটা সিরামিক এসে ফ্লাওয়ার ভার্সেস রেখে দেয়। আর ওর গার্ড যখন আবার ওকে জিজ্ঞাসা করে যে আপনি সত্যি কি আপনার ভাবির প্রেমে পড়লেন, ও তখন আবারও একটু মগ্ন হয়ে যায় আর গার্ডকে এখান থেকে বের করে দেয়। এরপর দিন ওর মেজো ভাবি ওকে ডেকে বলে, তোমার বিয়ের জন্য কিছু পাত্রী দেখেছি, তারা আজকে এখানেই আসবে। এরপরে দল বেঁধে একদল পাত্রী আসতে থাকে। ইয়ান এটা থেকে বলে, আমি তখন বিয়ে করব না। কিছুক্ষণ পরে এখানে লেডি চুও চলে আসে, তাই ইয়ান মেয়েগুলোকে দেখতে লাগে। তো একটি মেয়ে ওকে কেক অফার করলে ইয়ান সেই কেকগুলোও খায় না এবং ওই জিজ্ঞাসা করে লেডি চুকে যে ভাবি আমি কি এই কেকটা খাবো। তখন ইয়ানকে লেডি চু বলে, অবশ্যই, কেন খাবে না। কিন্তু এখানে ওর মেজো ভাবি একটু টুকটাক বুঝতে পারে যে ইয়ানের আর লেডি চুয়ের ভিতরে কিছু একটা আছে, আর ইয়ান হয়তো লেডি চুকে পছন্দ করে। তখন ওর ভাবিকে জানিয়ে দেয়, যে মেজো ভাবিকে জানিয়ে দেয় আর বলে, দেখো ভাবি, আমি এখন বিয়ে করার জন্য একদম প্রস্তুত নই, আর আমার কাঁধে এখন অনেক দায়িত্ব, আর তাই আমি বিয়ে করব না। এদিকে তুয়ানকে দেখতে পায়, সে লিয়ানকে চিকিৎসা দিতে এসে আজকে যখন চলে যাবে তার আগেও একবার লিয়ানকে জানিয়ে দেয় যে আমি আপনাকে পছন্দ করি আর আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু লিয়ান ওকে বলে যে আমি তো তোমাকে অন্য কোনো নজরে দেখি না, আমি আমার 2 বোনকে যেমন ভাবে দেখি তোমাকেও তেমন ভাবেই দেখি। এই কথা শুনে তো তুয়ানের মন ভেঙে যায়। ও যখন বাড়িতে আসে তখন 2 ভাই ওকে জিজ্ঞাসা করে, ও তখন বলে ও লিয়ানকে অনেক পছন্দ করে, কিন্তু লিয়ান ওকে রিজেক্ট করে দিয়েছে। তখন শিলান বলে, তোমার তো ক্রাউন প্রিন্সের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, তুমি অন্য কারোর সঙ্গে এখন প্রেমে জড়িও না। ওয়েনও তখন বলে, হ্যাঁ শিলান ঠিকই বলেছে, কারণ এখন লিয়ান তোমাকে রিজেক্ট করে দিয়েছে, আর যদি তুমি এখনো ওর প্রতি জড়িয়ে যাও তাহলে তোমার মনের কষ্ট আরো বাড়বে ছাড়া কমবে না। এদিকে আমরা দেখতে পাই একটা বাগান বিলাস ফুলের ডাল নিয়ে
দাঁড়িয়েছিল লেডি চু। লেডি চু এর সামনে তখন ইয়ান আসলে লেডি চু বলে, গতকাল রাতে আমি ওকে উল্টোপাল্টা কিছু করেছি? লেডি চুকে ইয়ান তখন কিছুই বলে না। লিংমোয়ান তখন আসে আর বলে, আন্টি আমার আম্মার সঙ্গে দেখা করতে যেতে চাই। তখন লিংমোকে আর ওর মায়ের সঙ্গে দেখা করতে দিতে নিয়ে যাওয়া যাবে না, তাই লিংমোর হাতে একটা ফুল দিয়ে লেডি চু বলে, এই ফুলটা তুমি রাখো, আমি তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। কিন্তু তখনই ওর হাত থেকে ফুলটা কেড়ে নেয় ইয়ান আর বলে, ছোট বাচ্চা ছেলে, ওর ফুলের কি দরকার? লিংমো তখন বলে, এটা আমার আন্টি আমাকে দিয়েছে, তুমি কেন নিয়ে নিচ্ছ? ও তখন ওকে বলে, তোমার এখনো ফুল নেওয়ার সময় হয়নি। এখন কাঁদতে থাকে লিংমো আর ওর আন্টি ওকে বলে, থাক থাক কেঁদো না, তোমার আঙ্কেলও যা, ও বোঝে না। ওর কাছ থেকে যখনই ফুলটা কেড়ে নিতে যায় লেডি চু, তখন ইয়ান ওটাকে আরো উঁচুই ধরে আর তারপর ওর বুকের ভিতরে লুকিয়ে রেখে দেয়। মানে বাচ্চা একটা ছেলেকে ফুল দিলে লেডি চু তাতেও তার জেলাস হয়ে যাচ্ছে। লেডি চু কিছু একটু বুঝতে পারছে যে ইয়ানের প্রতি ওর প্রতি দুর্বল। যাই হোক, এদিকে আমরা চুকে দেখতে পাই, মানে ভাবি চু তাকে এসে তার ভাই অনেক মারধর করার বলে, তুই নিশ্চয়ই সেদিন ইয়ানদেরকে এখান থেকে বের করে দিতে হেল্প করেছিলিস, তো ফার্দার যদি এরকম আর কোনো কিছু করতে দেখেছি তাহলে তোকে তো বাঁচিয়ে রাখবোই না, সাথে সাথে তোর ছেলেকেও মেরে ফেলবো, তাই এখন থেকেই বুঝে শুনে কাজ করবি। ও তখন ওর ভাইয়ের পা জড়িয়ে ধরে বলে লিংবোর কোনো ক্ষতি না করতে। ঠিক তখনই লেডি চু আর ইয়ান দুজনে মিলে লিংমোকে নিয়ে এখানে উপস্থিত হয়ে যায় লিংমোকে ওর মায়ের সঙ্গে দেখা করানোর জন্য। তো একটা আর্জি পেশ করে ইয়ান আর বলে, আমরা আমাদের ভাবির সঙ্গে দেখা করতে চাই। ওর ভাই তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের তার সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছি। এরপর ওদের চুয়ের ঘরের সামনে নিয়ে আসা হয়। তো ওর কাজিন চুকে বারবার ডেকে বলে, তোমার ছেলে তোমার সঙ্গে দেখা করতে এসেছে, দরজা খুলো। কিন্তু ওর কাজিন তো জানতো যে ও চু দরজা খুলবে না, কারণ একটু আগেই তাকে মারধর করা হয়েছে। চু ওর ছেলেকে বলে, লিংমো আমি একটু অসুস্থ, আমি যদি বাহিরে আসি তাহলে তুমিও অসুস্থ হয়ে যাবে, সেজন্যই আমি দরজা খুলবো না, আমি একটু সুস্থ হই তারপর তোমাকে গিয়ে দেখে আসবো। লিংমিও বলে, মা আমি শুধু তোমাকে একবার দেখতে চাই। ওর মা তখন বলে, আচ্ছা আমি তোমাকে একটা কবিতা শোনাচ্ছি, যে কবিতাটা আমি সবসময় তোমাকে শোনাতাম। এরপর ওর মা সেই কবিতাটা শোনাতে শুরু করে। এবার লিংমো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর ওর মার কবিতা বলা শেষ হলে লিংমো এখান থেকে দৌড়ে চলে যায়। এরপর এরা দুইজন ইয়াওকে বলে যে আমরা তাহলে চলে যাচ্ছি। এবার ইয়াওয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওরা যখন চলে আসবে তখন ওরা লিংমোকে কোথাও দেখতে পায় না, কিন্তু এরপর আবার লিংমোর সাথে সাথে চলে আসে আর ওরা লিংমোকে নিয়ে চলে আসে। ওরা যখন ক্যারেজে করে আসছিল তখন লিংমো বলে, আমার মা যখন আমাকে কবিতা বলে শোনাচ্ছিল তখন আমার মনে হয়েছে মা কিছু একটা বোঝাতে চেয়েছিল, কারণ কবিতার একটা লাইন মা একটু ঘুরিয়ে বলেছে। আমি বুঝতে পেরেছিলাম মা কিছু একটা গাছের কথা বলছে, তাই আমি দৌড়ে সেই গাছের কাছে গিয়েছিলাম। সেখানে একটা চিঠি ছিল আর এটা হলো সেই চিঠি। ওই চিঠিটা আসলে কিছু একটা বোঝাতে চেয়েছে জু, মানে আড়ালে এদেরকে হেল্প করতে চেয়েছে। তো ওরা বাড়ি আসার পর রাত্রেবেলা খুবই চুপি চুপি লেডি চু আর আস্তে আস্তে স্টাডি রুমের দিকে যাচ্ছিল, আর ওদিকে আবার ইয়ান একটু আস্তে আস্তে স্টাডি রুমের দিকেই যাচ্ছিল। কিন্তু এরকম লুকোচুরির কি আছে, ওরা লাইট চালাচ্ছে না এই জন্য যে বাকি ভাবিরা যাতে টের পেয়ে না যায়। এরপরে ইয়ান যখন দেখে যে লেডি চু ওর সামনে দাঁড়িয়ে আছে তখন ও ওকে নিয়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তো এবার ইয়ানকে দেখে একটু অবাক হয় লেডি চু আর বলে, আমি তো ভেবেছিলাম তুমি ভিতরেই আছো। ইয়ান বলে, চলো আমরা সেই চিঠিটা এবার পর্যবেক্ষণ করি। তো চিঠিটা পর্যবেক্ষণ করে ওটা এটা বুঝতে পারে যে চিঠিতে দিংফিং নামের একটা জায়গার কথা বলা আছে। মনে হয় ইয়াও খুব কিছুদিনের ভেতরে ওইখানে একটা রিবেলিয়ন করার চেষ্টা করছে। তো ও চিন্তা করে যে ওটাকে ওদের আটকাতেই হবে অ্যাট এনি কস্ট। এবার এই জন্যই ওরা সোজা চলে আসে প্রিন্সেসের কাছে, যাতে প্রিন্সেস জুকে উদ্ধার করে আগে থেকেই। এরপর ওরা একটা ম্যাপ তৈরি করে ফেলে যে দিংফিং ভ্যালিতে গিয়ে কিভাবে ওরা নিজেরা একটা ট্র্যাপ ফেলবে। ঠিক তখনই এখানে বুয়ান আর শিলান আসে। ওরা দুই ভাই ইয়ানের সঙ্গে দেখা করতে এসেছিল। তো ওরা এসে যখন ওদের কথা জানতে পারে যে এরা দিংফিং ভ্যালিতে যাচ্ছে তখন এরা চিন্তা করে যে এরাও যাবে। তবে ওয়েন যখন শোনে যে লেডি চু ওখানে যাবে তখন ওয়েনের একটু অবিশ্বাস হয়, তাই লেডি চু ওর সঙ্গে লড়াই করে এটা বুঝিয়ে দেয় যে ও কত বড় সৈনিক, ওখানে যাওয়ার মতো যথেষ্ট ক্ষমতা তার আছে। তো ওর সঙ্গে লড়াই করে ওয়েন হেরে যায়। এরপরে ওর সঙ্গে লড়াই করতে আসে ইয়ান আর বলে, আমরাও নিজেদেরকে একটু ঝালিয়ে নিই। তো ওরা সমানে সমানে দাঁড়িয়ে পড়ে। এরপরের দৃশ্যে আমরা সেনকে দেখতে পাই। সেনও এমন কিছু পেয়েছে যাতে সেন স্পষ্টভাবে এটা বুঝতে পেরেছে যে ইয়াও বড়সড় কিছু ঘটনার চেষ্টা করছে, তাই ও দ্রুত করে সেখানে ইনভেস্টিগেট করতে চলে যায়। পরের দিন ও যার গার্ড সামনে চলে আসে লেডি চুয়ের কাছে আর বলে, সেন আমার মাস্টার গতকাল একটা কেস ইনভেস্টিগেট করতে গিয়ে আর আমাকে বলেছিল যদি রাত্রের ভিতরে তিনি না ফিরে তাহলে সকালে ভোরে যেন আমি আপনার কাছে এসে জানাই আর মাস্টারকে উদ্ধার করতে বলি। আপনি দয়া করে আমার মাস্টারকে উদ্ধার করুন। আমার মনে হয় মাস্টারের কোন একটা বিপদ হয়েছে। সে গতকাল রাতে ইয়াও সম্পর্কে কিছু একটা জানতে পেরেছিল, কিন্তু এখন একা
একা লেডি চুকে তো সেনকে উদ্ধার করতে যেতে দিবে না ইয়ান। ইয়ান বলে আমিও যাব। লেডি চু তখন বলে আমাদের ভিতরে এমন কিছু কোড আমরা ইউজ করতাম যেগুলো শুধু আমি আর সেনই বুঝি, তুমি ওগুলো বুঝবে না। এবার এটা শুনে একটু জেলাস হয়ে যায় আর ইয়ান, আর সে বলে সেই কোডগুলো কি তুমি আমাকে বলে দাও। তখন ওই কোডগুলোর কথা বলে দেয় লেডি চু আর বলে ঠিক আছে তাহলে তুমিও চাও আর আমিরা এদিকে দিংফিং ভ্যালিতে যাচ্ছি। তো পরের দিন সকালবেলা ওরা সবাই মিলে দিংফিং ভ্যালির উদ্দেশ্যে চলে আসে। আর অন্যদিকে সেনকে খুঁজতে তার সঙ্গে গার্ড নিয়ে চলে আসে ইয়ান। ইয়ান একটা পানির কাছে এসে বুঝতে পারে যে সেন এদিকে বরাবর এসেছে ঠিকই, তবে এই পানির কাছে এসে ওর পা পদচিহ্নটা হারিয়ে গেছে, তার মানে ওকে পানি দিয়ে হেঁটে গিয়েছে। তখন একটা পাথর একটা কিছু কোড দেখতে পায়। এটা দেখার সাথে সাথে ওর মনে পড়ে যায় যে ওকে কি বলেছিল লেডি চু। লেডি চুকে যে কোডের কথা বলেছিল ওখানে সেই কোডটাই দেওয়া আছে। ওই কোডটা দেখা মাত্র ইয়ান এটা বুঝে যায় যে এমন একটা রেসিডেন্ট আছে আশেপাশে যেখানে সেন লুকিয়ে আছে। সেন আসলে গুরুতর ভাবে ইনজর্ড অবস্থায় পড়ে আছে। নর্থ চি এর লোকজন মূলত এর হাল করেছে। তো এখানে লুকিয়ে ছিল, ওর হাতে একটা ছুরি ছিল। ঠিক তখনই খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছিল ইয়ান। ইয়ানকে দেখে ও বলে তুমি আমাকে এই পর্যন্ত খুঁজে পেয়েছো, তার মানে নর্থ চি এর লোকজনও এখানে চলে আসবে। ইয়ান তখন বলে না, তোমাকে খুঁজে বের করা এতটাও সহজ ছিল না, কিন্তু তোমরা নাকি বিশেষ কোড ইউজ করতে আর ওই কোডের কথা আমাকে বলেছে লেডি চু, এই জন্য আমি তোমাকে খুঁজে পেয়েছি। এদিকে চু ওয়েন আর শিলানকে নিয়ে দিনফিং ভ্যালিতে ওয়েট করছে যে কখন এখানে আর্মিরা আসবে আর ওরা ওদেরকে ট্র্যাপে ফেলবে। এদিকে অবস্থা তো সেনের খুবই খারাপ ছিল, তাই সেনের একটু বেশি করে রিভেন্ডিস করে দিচ্ছিল ইয়ান। আর সেনের খুব কষ্ট হচ্ছিল কারণ সেন এতটা ইনজেড হয়েছে আর ওকে এতটা ভাবে চিকিৎসাটা করছে ইয়ান যে ওর একটু কষ্টটা বেশি হচ্ছিল। তবে কিছুক্ষণ পরে এখানে কিছু অ্যাসেসিন চলে আসে আর এরা ইয়াওয়ের অ্যাসেসিন ছিল সেটা আমরা বুঝতে পারি। তো ওদের সঙ্গে একাই ফাইট করতে লাগে ইয়ান, কারণ সেনের অবস্থা খারাপ ছিল, সে তো ফাইট করতে পারছিল না। ওদিকে লেডি চু ইয়াও এবং তার দরবলকে একটা জায়গায় ধরে ফেলে। ইয়াওকে ও বলে আমি জানতাম যে তুমি এখানে আসবে, ঠিক আছে চলো ফাইট করা যাক। তবে ইয়াওয়ের কিছু ব্যাকআপ সৈন্যরা চাচ্ছিল বাড়ি থেকে, তাদের সঙ্গে ফাইট করতে থাকে। ইয়ানের যে আরো কয়েকটা ভাবি আছে যারা সবাই ডিভোর্স পেপার নিয়ে চলে গিয়েছিল তারা পর্যন্ত ফিরে এসেছে। আর এদিকে প্রিন্সেস চুকে উদ্ধার করেছে। চু এখন মূলত ওই ফ্যামিলিতেই আছে। তো ওরা সবাই এক হয়ে লড়াই করতে গিয়েছে। আর সাথে ওখানে আমরা সং মাস্টারকেও দেখতে পাই, মানে ডিউক অফ হুজে। যাই হোক এখন চারিদিকে লোকজন এদের ছড়িয়ে পড়েছে। ইয়াও তো ধরা পড়ে গিয়েছে, তাই ইয়াও এখন নিজেকে বাঁচানোর জন্য ফাইট করবে, এটাই স্বাভাবিক। তো এখানে ফাইট চলতে থাকে আর ওদিকে সে রেসিস্ট্যান্টের ফাইট চলছিল ইয়নের সঙ্গে এখানে কিছু অ্যাসেসিং এর। তবে ইয়ং এখানে একা একা ফাইট করে পারে না। কিছুক্ষণ পরে এখানে দেখতে পায় যে চলে এসেছে লেডি চু। চু বলে আমি থাকতে ইয়ানের কিছুই হবে না। তবে তারা ধরে ফেলেছিল কিন্তু ইয়াওকে এবার পাঠিয়ে দেওয়া হয় কারাগারের উদ্দেশ্যে, কারণ ইয়াওকে অ্যারেস্ট করা হয়েছিল। তবে এখন সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সেনকেও পাঠিয়ে দেওয়ার পরে একা হয়ে গেছিল ইয়ানার চু। তো ওরা একটা খাদের কিনারে এসে দাঁড়িয়েছে আর ওদের পিছনে 20-30 জনের মতো মানুষ পড়ে আছে। বাঁচতে হলে ওদেরকে এখন এই খাদেই লাফ দিতে হবে। তো ওরা নিজেদের জীবন বাঁচিয়ে রেখে এই খাদেই লাফিয়ে পড়ে। ওদিকে আমরা প্রিন্সেসকে দেখতে পাই। প্রিন্সেস মূলত যাচ্ছিল রাজার সঙ্গে দেখা করতে, রাজাকে এই ব্যাপারটা জানানোর জন্য। কিন্তু তখনই একজন অ্যাসাসিন কোথা থেকে একটা আসে আর প্রিন্সেসকে আঘাত করতে যাচ্ছিল। কিন্তু তখনই প্রিন্সেসের সামনে হানমেই চলে আসে আর হানমেই ওখানেই অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে রয়্যাল ফিজিশিয়ানকে ডেকে পাঠানো হয়। হানমের চিকিৎসা চলছিল, তবে বলা হচ্ছিল যে এখন তার ভাগ্য যে সে বাঁচবে কি মরবে। তো এখন হানমের পাশে বসে বসে প্রিন্সেস ভাবছিল যে হানমে সত্যি ওকে বাঁচিয়েছিল, কিন্তু হানমের পার্টি নর্থ রাজ্যে, সেই জন্য হানমেকে সবসময় অবিশ্বাস করে এসেছে। তবে আজকে ওর বিশ্বাস হয়ে গিয়েছে। এদিকে চু আর ইয়ানের ফিরে আসার জন্য সবাই ওয়েট করছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওরা দেখে যে সং ভাই আর সেন এরা 3 জন ফিরে এসেছে। এবার লিয়ান বলে আমার বোন কোথায়? চুকে ইয়ানকে দেখতে পাচ্ছি না। তখন ওরা জানায় যে ওরা অন্যদিকে ঘুরে গিয়েছে এবং অ্যাসাসিনদের ওদের দিকে টার্গেট করেছিল। আর এদিকে আমরা সেই লোকগুলোকে দেখতে পাই যারা মূলত চু আর ইয়ানকে টার্গেট করেছিল। এবার তারা পাহাড়ের নিচে এসে খুঁজছে। এদিকে আমরা দেখতে পাই এরা একটা গহীন জঙ্গলের ভিতরে আটকা পড়ে গিয়েছে। এরা দুজনে পানিতে পড়ে গিয়েছিল, তবে পা বেশ অনেকটা ডিপ হয়ে কেটে গিয়েছিল ইয়ানের। ইয়ান এখন উঠতেও পারছিল না। চুকে বলে তুমি এখানে চুপচাপ বসে থাকো, আমি আগুন জ্বালানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পরেও একটা আগুন জ্বালায় আর একটা মাছ কোথা থেকে ধরে নিয়ে আসে খাওয়ার জন্য। এদিকে সেন বেশ অনেকটাই সুস্থ আমরা দেখতে পাই। সেই কেসটা ইনভেস্টিগেট করতে ইয়াওয়ের কাছে পৌঁছে গিয়েছে। ইয়াওকে দেখা মাত্রই বেশ অবাক হয়ে যায়। সেন তখন বলে কি আপনি অবাক হচ্ছেন নাকি? কারণ আপনি তো ভেবেছিলেন আমি হয়তো মরে গিয়েছি, তবে না, আপনার কেস ইনভেস্টিগেট করার জন্য আমি এখনো বেঁচে আছি। এদিকে রাত্রেবেলা ইয়ানের অবস্থা খুব খারাপ হলে চু
ওকে বারবার ডাকে আর কাঁদতে থাকে আর বলে যে তোমার কি হয়েছে, ঘুমিয়ে পড়ো না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না। এটা বলে ওর হাত পা ম্যাসাজ করে দিতে থাকে, মুছিয়ে দিতে থাকে আর বারবার কাঁদতে কাঁদতে বলে আমার ভুল হয়েছে, তখন উপর থেকে লাফ দিতে হতো না, আর তুমি যদি সত্যি সত্যি এখানে ঘুমিয়ে পড়ো তাহলে আমি এই জবাব কাকে দেবো, প্লিজ তুমি জেগে ওঠো। এটা বলে ওকে বুকের ভিতরে জড়িয়ে নেয়। তো কিছুক্ষণ পর দেখা যায় যে ওর জ্ঞান ফিরে এসেছে। ইয়ান বলে তোমার বকবকানিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। আর এদিকে ওদের ভাইদের এবং সাথে লুসিফাকেও দেখতে পায়, তারা সবাই মিলে এদের দুজনকে খুঁজছিল। ওরা কিন্তু পাহাড়ের কাছে চলে এসেছে। ওদের হাতে একটা কম্পাস ছিল। লুসিফার বলে আমার এই কম্পাসের তো ম্যাজিক্যাল পাওয়ার দেখোনি, এটা দিয়ে খুঁজে বের করে ফেলবো ওরা কোথায় আছে। ওরা এদিকে খুঁজছিল আর এরা এদিকে বেশ সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তো এখন যে অবস্থা তাতে ইয়ান বলে আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই, আমি ভেবেছিলাম যে কখনোই এই কথা তোমাকে জানাবো না, কিন্তু আজকে অবস্থা বা এরকম একটা সার্কামস্টেন্সের জন্য আমার মনে হচ্ছে কথাটা তোমাকে বলে দেওয়া উচিত। আসলে আমি মনে মনে তোমাকে অনেক বেশি পছন্দ করি। সেই প্রথম দিন থেকে হয়তোবা প্রথমে বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আর আমি নিজেকে এত বুঝিয়েছি তোমার প্রেমে পড়া যাবে না, কিন্তু তারপরেও দিনের পর দিন আমি শুধু তোমাকেই বেশি ভালোবেসে ফেলছি। তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? কিন্তু চু এই মুহূর্তে ওর কোনো জবাবই দেয় না। চু কি বা বলবে, আর ওর ফিলিংসটাও তো এখনো কনফিউজ। তাই ওর হাতের উপর হাত রেখে চু বলে আমাকে আরো কিছু লাকড়ি নিয়ে আসতে হবে, কারণ আগুন জ্বালাতে হবে। তোমার জ্বর ছিল। যাই হোক এবার ও ভিতরে চলে যায়। আর এদিকে ওর যাওয়ার প্ল্যানে তাকিয়ে থাকি ইয়ান। পরের দিন সকালবেলা ইয়ানের যখন ঘুম ভাঙে ও দেখে লেডি চু ওর পাশেই ঘুমিয়ে আছে। তো অনেকক্ষণ চুয়ের দিকে তাকিয়ে থাকে। ও বারবার মনে হচ্ছিল এই মেয়েটাকে সত্যি ওকে এফসি করবে নাকি করবে না। যাই হোক চুয়ের যখন ঘুম ভাঙে চু ওকে টেনে উপরে তুলছিল, কিন্তু তুলতে পারে না। ঠিক তখনই একটা মেয়ে এদিকে আসে। তো এই মেয়েকে ওরা বলে যে তুমি কে? মেয়েটি তখন এদের বলে তোমরা কারা? এই গ্রামে তোমাদের তো কখনোই দেখিনি, আমাদের এই গ্রামটা এই পাশে। ও এই ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে খুবই ইনজোর্ড। তো তুমি কি কোনো ডক্টর দেখাতে চাও? না হলে তো তুমি পঙ্গু হয়ে যাবে। আমার গ্রামটা কাছাকাছি আছে, যদি তোমরা চাও তাহলে আমার গ্রামে তোমাদেরকে নিয়ে যেতে পারি। এই মেয়েটির নাম হলো আশিন। তো আশিন মূলত খুবই কাইন্ড হার্টেড একটি মেয়ে এবং মানুষকে হেল্প করতে অনেক বেশি পছন্দ করে, আর সেজন্য ও নিজের বাড়িতে নিয়ে চলে আসে এদের দুজনকে। তবে এখানে একটা কাণ্ড ঘটে গিয়েছে। মূলত ইয়ান নিজেদের পরিচয় দিয়েছে ওরা হাজব্যান্ড ওয়াইফ, আর ওরা একটা বাণিজ্য করার জন্য যাচ্ছিল, কিন্তু প্রতিবন্ধ ডাকাত এসে ওদেরকে হামলা করে ওরা নিচে পড়ে যায়। যাই হোক এখন যেহেতু আশিন মনে করছে ওরা হাজব্যান্ড ওয়াইফ, তাই আশিন একটা টোটকা বলে দেয় চুকে, আর তুমি যদি তোমার স্বামীর পা এইভাবে মাসাজ করো তাহলে সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে, না হলে তোমার স্বামী কিন্তু সারা জীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারে। তো এখন ওর পাটা মাসাজ করতে থাকে চু। এবার চু মাসাজ যখন করছিল তখন আবার মনে মনে অনেক বাটারফ্লাই উঠছিল ইয়ানের। ইয়ানের যেহেতু বয়সটাও একটু কম আর চুকে অনেক ভালোবাসে, তাই একটু উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। এদিকে চু কিন্তু কিছু ফিল করছে না। ইভেন ইয়ানের যে ভিতরে এত উত্তেজিত হয়ে পড়ছে সেটা পর্যন্তও দেখতে পাচ্ছে না। ওই এমনি গল্প করছিল আর ওকে ম্যাসাজ করে দিচ্ছিল। যাই হোক এবার ম্যাসাজ করতে করতে ওর হাতও এত বেশি দূরে নিয়ে ফেলে যে এবার একটু মনের ভিতরে আরেকটু দোলাচলের সৃষ্টি হয়েছে ইয়ানের। ইয়ান তখন ওর দিকে তাকায়। এবার চু তো বুঝতে পারে না যে ইয়ান কেন ওর দিকে এভাবে তাকাচ্ছে। তো এবার চু যখন দেখে যে ওর হাত অলরেডি অনেক দূরে চলে গিয়েছে, তখন ইয়ানকে বলে তুমি থাকো, আজ অনেক হয়েছে, আমি একটু বাহিরে যাচ্ছি। এরপর ও বাহিরে আসে আর আশিনকে দেখতে পায় যে অনেক কিছু নিজের হাতে তৈরি করে। এবার ও আশিনের সঙ্গে একটু গল্প করছিল, ওর হাজবেন্ড সম্পর্কেও গল্প করছিল। আসলে আশিনের হাজবেন্ড মূলত পঙ্গু, সেই জন্য ওই এই ব্যাপারটা এত বেশি সবসময় একটু কনসার্ট থাকে। এদিকে আমরা দেখতে পাই এরা ঘুরতে ঘুরতে সেই জায়গায় চলে এসেছে যে জায়গা থেকে মূলত ওই গ্রামের ভিতরে ঢুকেছে এরা দুইজন। তো এরপরে আমরা দেখতে পাই আশিনের হাজবেন্ড কাজ থেকে যখন ফিরে আসে তখন এই দুজনকে দেখে বেশ অবাক হয়ে বলে এরা কারা? আশিন বলে ওরা আসলে একটু শত্রুর কবলে পড়েছিল, সেই জন্য ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে এসেছি, ওরা খুবই ভালো। যাই হোক এরপর আশিনের হাজবেন্ডকে দেখে চু আর ইয়ান দুজনেই বুঝতে পারে যে আশিনের হাজবেন্ড মূলত নর্থ জিয়ের লোক, মানে নর্থ জিয়ের রাজ্যে ওর বাড়ি ছিল, তবে এখন ওরা এই রাজ্যেই থাকছে। এবার রাত্রেবেলা যখন ওরা ঘুমোতে যাবে তখন ঘুমোবে কিভাবে? একটাই বেড আর নিচের জায়গাটাও পরিষ্কার নয়। চু বলে একটাই তো রাত, আমরা কোনোভাবে ম্যানেজ করে নেব, না হলে একসঙ্গেই ঘুমোবো। যদি আমরা আলাদা আলাদা ঘুমোই আর বাইরে ওরা যদি বুঝতে পারে তাহলে মানুষ আমাদের সন্দেহ করবে, ভাববে যে আমরা কোথা থেকে না জানি এসেছি। তাই আমার মনে হয় আজকে রাতে একটু কষ্ট করে একসঙ্গে ঘুমিয়ে পড়ি। এরপর ওরা দুজনেই শুয়ে পড়ে। তবে যেহেতু অসুস্থ ছিল ইয়ান, তাই ওকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছিল চু আর বলে যে তুমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, কিন্তু কোনো মতে ঘুম আসছিল না ইয়ানের। ইয়ান অনেকক্ষণ ধরে চুয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। ওর একটা চুল যখনই সুরি দিতে যাচ্ছিল তখনই ওর দিকে ফিরে আর চু বলে কি
হলো, ঘুম আসছে না? ইয়ান বলে না, এভাবে কি ঘুম আসে? চু বলে চোখ বন্ধ করো আর ঘুমানোর চেষ্টা করো। কিন্তু তাও ইয়ানের কোনো ঘুমটুম আসছিল না। ইয়ান এবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে আর চুয়ের দিকে এগোতে থাকে। এরপরে ঠিক কি হয় আমরা কিন্তু জানি না, কারণ এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পার্টের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমাদের এই ড্রামাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। তো দেখা হবে আবার পরবর্তী পার্ট নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।